আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি কোর্স রসায়নের উপরে 4টে ক্লাস হয়ে গেছে। 4টে ক্লাসে আমরা শর্করা টপিকটা কভার করছি। আজকে শর্করার পরে যে টপিকটা আছে অ্যামিনো অ্যাসিড, ওই অ্যামিনো অ্যাসিড টপিকটা শুরু করবো। টপিকটা বেশি বড় না, এক ক্লাসে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো কথা না বাড়ায় চলো আজকের টপিকে যাই। আজকের টপিক হলো তোমার অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড এটা হলো আজকের টপিক। চলো আমরা আমাদের আজকের টপিকে যাই। তো অ্যামিনো অ্যাসিড, তোমরা অ্যামিনো অ্যাসিডে আসো। আসার পরে এর হলো প্রথম যেই প্যারাটা আছে, প্রথম প্যারা দেখো লাস্টের লাইনে বোল্ড করে লেখা আছে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও, তার নিচে লেখা আছে প্রোটিন তৈরি করে, এতটুকু দাগাও। এত দাগাইলা, দাগানোর পরে দেখো অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন, একটা পাশে একটা বক্স দিয়ে লেখা আছে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। তারপরে ওই গঠনটা দিয়ে আছে সি, এদিকে C+H, নিচে NH2, এদিকে RH। তো এই এই জিনিসটা দাগাও, এই পুরা গঠনটুকু দাগাও। গঠনটুকু দাগাইলা, দাগানোর পরে এই নিচে তোমার হলো প্রোটিন তৈরি করে যেখানে দাগাইলা, তার নিচের প্যারা, তার পরে নিচে যেই প্যারা আছে ওই প্যারা লাস্টের লাইনে দেখো লেখা আছে প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড, এই লাইনটুকু দাগাও। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড, এই লাইনটুকু দাগাও। এটা দাগাইলা, দাগানোর পরে নিচে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য নামে একটা প্যারা শুরু হয়েছে। তো প্যারার প্রথম পয়েন্টে লেখা আছে মানবদের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। তো এই লাইনটুকু পুরা দাগাও। দেন হলো 2 নম্বরে লেখা আছে এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, এই লাইনটুকু দাগাও। 3 নম্বরে লেখা আছে এরা স্বাধীন মিষ্টি বা তিক্ত পদার্থ, এই পুরা লাইনটুকু দাগাও। 4 নম্বরে লেখা আছে বর্ণহীন স্ফটিকাকার পদার্থ, এই পুরা লাইনটুকু দাগাও। 5 নম্বরে লেখা আছে মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড লবণ সৃষ্টি করে, এই পুরা লাইনটুকু দাগাও। তারপরে 6 নম্বরে তোমার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এই পুরা লাইনটুকু দাগাও। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এই লাইনটুকু দাগাও। দেন হলো 7 নম্বরে, 7 নম্বরে প্রথমে প্রোটিনকে দাগাও। প্রথমে প্রোটিনকে দাগাও, তারপরে এর নিচে লেখা আছে হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এতটুকু দাগাও। প্রথমে প্রোটিনকে দাগাও, তারপরে এর নিচে লেখা আছে হাইড্রোলাইসিস করলে তোমার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এতটুকু দাগাও। এত দাগাইলা, দাগানোর পরে 8 নম্বরে চলে আসে এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, এতটুকু দাগাও। মানে 7 নম্বর, সরি 8 নম্বর, 8 নম্বর পুরাটুকুই দাগাও। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, এই পুরা লাইনটুকু দাগাও। দেন 9 নম্বরে আসো। 9 নম্বরে তোমার হলো অ্যামিনো অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট, সরি অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে, তো এই পুরাটুকু দাগাও। এই পুরাটুকু দাগাও। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে, এই পুরা লাইনটুকু দাগাও। তো এই পুরাটুকুই দাগায় রাখো। তো রাগাইলা, দেন পাশে তোমার লিখা আছে, পাশে তোমার লিখা আছে প্রতিটি অ্যামিনো অ্যাসিডকে, প্রতিটি অ্যামিনো অ্যাসিডে একটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে তোমার 1-এ অ্যামিনো গ্রুপ, 2-এ কার্বক্সিলিক গ্রুপ, 3-এ হাইড্রোজেন, 4-এ আর গ্রুপ। তো এই চারটা জিনিসই দাগাও, চারটা জিনিসে দাগাও। দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় তোমার দিয়ে আছে অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। এর প্রথম লাইনে লেখা আছে উদ্ভিদ ও প্রাণী দেহ মিলে মোট 28টির মতো অ্যামিনো অ্যাসিড রয়েছে। উদ্ভিদ ও প্রাণী দেহ মিলে মোট 28টির মতো অ্যামিনো অ্যাসিড আছে, এই পুরা লাইনটুকু দাগাও। লাইনটুকু দাগানোর পর নিচে চলে যাও। নিচে দেখো 3টা পয়েন্ট দিয়ে লেখা আছে। প্রথমে লেখা আছে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড 3টা এক্সাম্পল দিয়ে আছে গ্লাইসিন, অ্যালানিন আর ভ্যালিন, 3টা এক্সাম্পল দাগাও। তারপরে আছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড দাগাও। দাগানোর পরে তোমার হলো নিচে লেখা আছে তোমার ফিনাইল অ্যালানিন টাইরোসিন, এত এই দুইটা ওয়ার্ড দাগাও। ফিনাইল ফিনাইল অ্যালানিন টাইরোসিন, এই দুইটা ওয়ার্ড দাগাও অ্যারোমেটিকের ইসে, মানে এর উদাহরণগুলো দাগাও। দেন হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড আছে, এরও 3টা উদাহরণ দিয়ে আছে ট্রিপটোফেন, পোলিন, হিস্টিডিন, এই 3টা উদাহরণ দাগাও। দাগাইলা, দাগানোর পরে নিচে চলে আসো। নিচে তোমার লিখা আছে ওই আহ, নিচে দেখবা যে আবার হলো আরেকটা প্রকারভেদ দিয়ে আছে 1 2 3 4 দিয়ে, ওই প্রকারভেদে কিছু দাগানো লাগবে না, ওই প্রকারভেদে কিচ্ছু দাগানো লাগবে না। তারপরে তোমার আছে হলো নিচে লিখা আছে 20টি অ্যামিনো অ্যাসিড, 20টি অ্যামিনো অ্যাসিড দাগাও। 20টি অ্যামিনো অ্যাসিড দাগাও। তারপরে একটু করে পরে লেখা আছে একটু করে পরে লেখা আছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড, প্রোটিন অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও। তার নিচের লাইনে দেখো লেখা আছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিচের লাইনের শুরুতে লেখা আছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তারপরে পাশে তোমার 3টা এক্সাম্পল দিয়ে আছে অরনিথিন, সাইটোলিন, হেমোসেরিন, এই 3টা উদাহরণ দাগাও। এই 3টা উদাহরণ দাগানোর পরে নিচের লাইনে চলে আসো। নিচের লাইনে লেখা আছে ইউরিয়া যেমন অরনিথিন সংশ্লেষ, এতটুকু দাগাও। ইউরিয়া ব্র্যাকেটে যেমন অরনিথিন সংশ্লেষ, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পর নিচের লাইনে চলে যাও। নিচের লাইনে একটা অ্যামিনো অ্যাসিডের নাম দিয়ে আছে হাইড্রোক্সিপ্রোপিন, এই হাইড্রোক্সিপ্রোপিন অ্যামিনো অ্যাসিডের নামটা দাগাও। তারপর এর নিচে লেখা আছে বিরল অ্যামিনো অ্যাসিড, বিরল অ্যামিনো অ্যাসিড, এতটুকু দাগাও। বিরল অ্যামিনো অ্যাসিড দাগাইলা, দাগানোর পরে তারপরে আবার একটা প্রকারভেদ আছে, প্রকারভেদে তোমার 1 নাম্বার দিয়ে লেখা আছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড।
অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও, দাগানোর পরে ভিতরে তোমার লেখা আছে দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, এতটুকু দাগাও, দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার কিছু এক্সাম্পল দিয়ে আছে, এই এক্সাম্পল গুলো 8টা এক্সাম্পল দিয়ে আছে, 8টা এক্সাম্পলই দাগাও। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন আর হলো তোমার হলো ট্রিপ্টোফেন, এই 8টা এক্সাম্পলই দাগাও। 8টা এক্সাম্পল দাগাও, দাগানোর পরে এর পাশে আবার লেখা আছে শিশুদের জন্য, প্রথমে শিশুদের জন্যটুকু দাগাও, তার একটু করে 10টি লেখা আছে, 10টি লেখা আছে। তারপরে লেখা আছে অতিরিক্ত আর্জিনিন আর হলো হিস্টিডিন, অতিরিক্ত আর্জিনিন ও হিস্টিডিন। তো এই দুইটা উদাহরণ দাগাও, এই দুইটা উদাহরণ দাগাও। তারপরে হলো তোমার এর নিচে লেখা আছে তোমার অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও, অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এতটুকু দাগাও। দেন ভিতরে লেখা আছে দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে, দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে এতটুকু দাগাও, সংখ্যায় 12টি এতটুকু দাগাও। তার একটু করে লেখা আছে শিশুদের ক্ষেত্রে 10টি, এতটুকু দাগাও, শিশুদের ক্ষেত্রে 10টি এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠায় আছে তোমার অ্যামিনো অ্যাসিডের কাজ, অ্যামিনো অ্যাসিডের কাজ। তো প্রথমে তোমার 1 নম্বর পয়েন্টে লেখা আছে প্রোটিন তৈরি, প্রোটিন তৈরি এতটুকু দাগাও, প্রোটিন তৈরি এতটুকু দাগাও। দেন তোমার 3 নম্বর পয়েন্টে যাও, 3 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে ভিটামিন, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষে সাহায্য করে, তো এমনিই দাগাও, ভিটামিন ওয়ার্ডটা দাগাবা, এনজাইম ওয়ার্ডটা দাগাবা, হরমোন ওয়ার্ডটা দাগাবা, অ্যান্টিবডি ওয়ার্ডটা দাগাও, তারপরে সংশ্লেষে সাহায্য করে এতটুকু দাগাবা। তারপরে 4 নম্বরে যাও, 4 নম্বরে ইউরিয়া সংশ্লেষে সাহায্য করে এতটুকু দাগাও, ইউরিয়া সংশ্লেষে সাহায্য করে এতটুকু দাগাও। তারপরে হলো তোমার 5 নম্বরে যাও, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতটুকু দাগাও, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 6 নম্বরে আসো, 6 নম্বরে হলো তোমার দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে এতটুকু দাগাও, যে দেহে পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। তারপরে তোমার হলো 7 নম্বরে আসো, মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে এতটুকু দাগাও, 7 নম্বরে লাস্টে লেখা আছে মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে এতটুকু দাগাও। এই হলো তোমার অ্যামিনো অ্যাসিড, তোমরা এতটুকু দাগাই নাও, যদি না বুঝতে পারো তাহলে ব্যাকে যাও বা মানে পজ করে যেভাবে হোক জিনিসটা দাগাই নাও। দাগাই নেওয়ার পরে আমি এখন টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করবো। তো আই গেস তোমরা সবাই দাগায় ফেলছো। তো আজকে আমাদের টপিক হলো অ্যামিনো অ্যাসিড, অনেক ছোট একটা টপিক কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এইখানে আসলে কি এই অ্যামিনো অ্যাসিড টপিকে হালকা একটু বোঝার আছে, বাট ম্যাক্সিমাম জিনিসই মুখস্থ করা। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে খালি শুধু অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ আছে, প্রকারভেদের উদাহরণ আছে, অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ আছে, প্রকারভেদের উদাহরণ আছে। তো এইগুলো আসলে তোমার কিছু জিনিস মুখস্থ করা লাগবে, বাট একটু টেকনিক্যালি মুখস্থ করা লাগবে। তো টেকনিকটা কি, টেকনিকটা কি এটা আমি তোমাদের হলো এই টেকনিকটাই আমি তোমাদেরকে শেখাবো। তো চলো শুরু করি। তো আজকে আমাদের টপিক হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড আমাদের টপিক। তো আমি তোমাদেরকে কিছু বেসিক ধারণা দিব যে আসলে অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি। তো অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি, তোমরা আমার ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ে যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাওয়ার কথা অ্যামিনো অ্যাসিড কি। অ্যামিনো অ্যাসিড হলো আমরা সবাই প্রোটিন চিনি, অর্থাৎ আমরা খাবার হিসেবে যে মাংস মাছ গ্রহণ করি এগুলো মূলত প্রোটিন। এখন ধরো এইটা একটা প্রোটিন, ধরো এটা একটা প্রোটিন। এখন কি হয়েছে, এই প্রোটিনকে তুমি একদম ছোট ছোট ভাগে ভাগ করলা। তো এই প্রোটিনকে যদি তুমি ছোট ছোট ভাগে ভাগ করো তাহলে তুমি এই যে এইরকম ছোট ছোট কিছু জিনিস পাবে, এইগুলাই মূলত তোমার অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ অনেকগুলা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে তোমার প্রোটিন তৈরি করে, এটা হলো মূল কথা। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড বলতে তোমার অনেক টাইপের অ্যামিনো অ্যাসিড আছে। তো একটা প্রোটিন গঠন হইতে তোমার অনেক টাইপের, ধরো এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এইটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এইটা আবার ওই সেম অ্যামিনো অ্যাসিডটা মানে এই অ্যামিনো অ্যাসিড সেম, এটা আরো একটা অ্যামিনো অ্যাসিড, অন্য এটা অন্য একটা অ্যামিনো অ্যাসিড। এভাবে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে তোমার হলো প্রোটিনটা তৈরি করে, এটা হলো মেইন কথা। এখন কথা হলো এটা একত্রিত হয় কিভাবে। তো এটাও তোমরা মোটামুটি জানো, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যে একটা বন্ধন কাজ করে, এই বন্ধনকে তোমার পেপটাইড বন্ধন বলা হয়, পেপটাইড বন্ধন বলা হয়। অর্থাৎ পেপটাইড বন্ধন দ্বারা তোমার অ্যামিনো অ্যাসিড একে অন্যের সাথে যুক্ত হয়। অ্যামিনো অ্যাসিড একে অন্যের সাথে কি দ্বারা যুক্ত হয়, তোমার হলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এই হলো আরেকটা কথা। তো এই হলো মেইন জিনিস, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো তোমার হলো প্রোটিনকে ভাঙলে যেই জিনিসটা পাওয়া যায় ওটা হলো অ্যামিনো অ্যাসিড। আর এই অ্যামিনো অ্যাসিডটা হলো তোমার পেপটাইড বন্ধন দ্বারা একত্রিত হয়ে একসাথে হয়ে হলো তোমার প্রোটিনটা তৈরি করে। এখন এখানে তোমাদেরকে একটু ধারণা দিই আসলে জিনিসটা কি হয়। ধরো এই হলো অ্যামিনো অ্যাসিড, তো এরকম ভাবে তোমার পেপটাইড বন্ধন দ্বারা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। এখন এটা প্রোটিন কখন হবে, এটা প্রোটিন হওয়ার জন্য তোমার কিছু শর্ত মানা লাগবে। শর্তগুলা কি, তো এই যে অ্যামিনো অ্যাসিড অনেকগুলা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এইটা হলো পেপটাইড বন্ধন, এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এইটা পেপটাইড বন্ধন। তো এই জিনিসটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়, পলিপেপটাইড চেইন বলা হয়।
এই জিনিসটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়। অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তোমার পেপটাইড বন্ধন দ্বারা একত্রিত হলে এই জিনিসটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়। এখন এই যে পলিপেপটাইড চেইন আছে, এই পলিপেপটাইড চেইনে তখনই এটা প্রোটিন হবে যখন এটাতে তোমার ফার্স্ট কন্ডিশন হলো যখন এখানে তোমার 51টা মানে 50টার অধিক অ্যামিনো অ্যাসিড থাকবে, 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকবে। 50টার কম অ্যামিনো অ্যাসিড যদি কোনো পলিপেপটাইড চেইনে থাকে তাইলে সে হলো তোমার হলো এই প্রোটিন তৈরি করতে পারবে না। একটা পলিপেপটাইড জন্য অ্যাটলিস্ট 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, অর্থাৎ অ্যাটলিস্ট 51টা অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। 50টা থাকলেও এই পলিপেপটাইড চেইন তোমার প্রোটিন তৈরি করতে পারবে না। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হলে এই পলিপেপটাইড চেইন তোমার একটাও হইতে পারে আবার হলো একাধিকও হইতে পারে, অর্থাৎ এই পলিপেপটাইড চেইন একটাও হইতে পারে আবার একাধিকও হইতে পারে। এইখানে তোমার কোনো লিমিটেশন নেই যে একটা পলিপেপটাইড চেইন দিয়ে প্রোটিন তৈরি হবে এরকম না, একটা দিয়েও হইতে পারে, দুইটা দিয়েও হইতে পারে, তিনটা দিয়েও হইতে পারে। তারপরে কি? তারপরে শর্ত হলো এদেরকে তোমার ফোল্ডেড হইতে হবে, এদেরকে তোমার ফোল্ডেড হইতে হবে। এখন ফোল্ডেড মানে কি? ফোল্ডেড মানে হলো ধরো এই যে পলিপেপটাইড চেইনটা, এই দেখো এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এই পলিপেপটাইড চেইন এরকম ভাবে তোমার জড়ায় পেঁচায় থাকা লাগবে, জড়ায় পেঁচায় থাকা লাগবে, এরকম তোমার জড়ায় পেঁচায় থাকা লাগবে, জড়ায় পেঁচায়। নর্মাল যদি এরকম সোজা থাকে তাহলে কিন্তু সেটা প্রোটিন হবে না। তো এই পলিপেপটাইড চেইনটা প্রথমে সোজাই তৈরি হয়, দেন এটাকে তোমার ফোল্ডেড হইতে হবে বা ভাঁজ হইতে হবে বা জড়ায় পেঁচায় থাকা লাগবে, তাইলে এটা প্রোটিন হইতে পারবে। তারপরে কি? শুধু ফোল্ডেড হইলেই হবে না, তারপরে আরো একটা জিনিস, এর একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে। এই হলো পলিপেপটাইড চেইনে তোমার হলো এরকম ভাঁজ হয়ে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে, তখন জিনিসটা প্রোটিন হবে। অর্থাৎ এই যে চারটা কন্ডিশন বললাম, এই চারটা কন্ডিশন যদি তোমার ফিল আপ হয় তাইলেই তোমার প্রোটিনটা তৈরি হয়। অর্থাৎ প্রথমে আমার ছিল একটা অ্যামিনো অ্যাসিড, প্রথমে আমার একটা অ্যামিনো অ্যাসিড ছিল, ওই অ্যামিনো অ্যাসিড এই চারটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাওয়ার পরে আমার এই যে এই প্রোটিনটা তৈরি হবে, প্রোটিনটা তৈরি হবে। অর্থাৎ এই পাঁচটা কন্ডিশন তোমার ফলো করা লাগবে। প্রথমে কি হওয়া লাগবে? প্রথমে এই অ্যামিনো অ্যাসিডের সাথে অ্যামিনো অ্যাসিড হলো তোমার পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড চেইন হওয়া লাগবে। পলিপেপটাইড চেইনে 50টার অধিক অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। 50টার অধিক অ্যামিনো অ্যাসিড মানে যুক্ত হওয়ার পরে একটা পলিপেপটাইড চেইন হচ্ছে। এখন একটা প্রোটিন তৈরি হওয়ার জন্য একটা পলিপেপটাইড চেইন হইলেও হবে, আবার একের অধিকও হইতে পারে, সেটা হলো তোমার প্রোটিন ওয়াইজ। তারপরে কি? তারপরে হলো এগুলোকে ফোল্ডেড হইতে হবে, অর্থাৎ এগুলোকে জড়ায় পেঁচায় থাকতে হবে, সোজাসুজি থাকলে হবে না। তারপরে কি? তারপরে এদের একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে, দ্বিমাত্রিক বা একমাত্রিক গঠনে হবে না, একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করতে হবে। ওই যে ত্রিমাত্রিক গঠনটা তৈরি হবে, এই ত্রিমাত্রিক গঠনকেই আমরা প্রোটিন বলবো। তো এই হলো কাহিনী। তো এইভাবে তোমার হলো অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিনটা তৈরি হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জিনিসটা। এখন অ্যামিনো অ্যাসিড জিনিসটা কি? এখন তো বললাম অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিনটা তৈরি। এখন অ্যামিনো অ্যাসিড যেহেতু একটা ছোট একটা জিনিস, প্রোটিনকে ভাঙলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এখন এই অ্যামিনো অ্যাসিড আসলে কিরকম? তো অ্যামিনো অ্যাসিডের একটা বেসিক গঠন আছে। বেসিক গঠন কি? এই একটা কার্বন থাকবে, কার্বনের এক হাতে একটা হাইড্রোজেন থাকবে, এটা ফিক্স। কার্বনের এক হাতে একটা হলো অ্যাসিড মূলক থাকবে বা জৈব অ্যাসিড মূলক থাকবে, এটাও ফিক্স। কার্বনের আরেক হাতে একটা অ্যামিন মূলক থাকবে, এটাও ফিক্স। আমরা জানি কার্বনের চারটা হাত, আর এই হাতেরটা ফিক্স না। এই হাতে তোমার যে কোনো কিছু থাকতে পারে, এই হাতে শুধু যে মানে একটা যে কোনো কিছু থাকবে। এখানে আমরা আল লিখছি শুধু যে অ্যালকাইল মূলক থাকে এরকম না, এখানে তোমার অ্যারোমেটিক কিছু থাকতে পারে, তোমার হলো হেটারোসাইক্লিক কিছু থাকতে পারে, অ্যালকাইল কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, বাট এইগুলা ফিক্স। এই তিন হাতে এইটাই থাকবে, এইগুলা থাকবে না। অর্থাৎ একটা হাইড্রোজেন থাকবে, একটা কার্বন থাকবে, যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, একটা অ্যাসিড মূলক থাকবে, আরেকটা হলো তোমার অ্যামিন মূলক থাকবে, আরেকটা কি? আরেকটা হলো তোমার অ্যামিন মূলক থাকবে। তো এই হলো কাহিনী। তো এই জিনিসটা হলো তোমার চেঞ্জ হবে। অর্থাৎ তোমার অ্যামিনো অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। তো বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড হয় কেমনে? এই জিনিসটার উপরে বেস করে। অর্থাৎ এইখানে এই আর এর জায়গায় যা থাকবে ওই অ্যামিনো অ্যাসিড হবে। এখানে যদি CH3 থাকে একটা অ্যামিনো অ্যাসিড হবে, এখানে একটা বেনজিন রিং থাকলে আরেকটা অ্যামিনো অ্যাসিড হবে, এখানে আর মানে ডবল বেনজিন রিং থাকলে আরেকটা অ্যামিনো অ্যাসিড হবে, এখানে C2H5 থাকলে আরেকটা অ্যামিনো অ্যাসিড হবে। এরকম ভাবে তোমার বিভিন্ন টাইপের অ্যামিনো অ্যাসিড হয়, বাট এইগুলা ফিক্স। সব অ্যামিনো অ্যাসিডের এই তিন হাতে এই তিনটা জিনিস থাকবে, বাট এইগুলা হলো তোমার আলাদা। তো এই হলো কাহিনী। তো তোমরা আই থিঙ্ক তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। তো এটা হলো তোমার হলো এই এটা একটা জৈব অ্যাসিড মূলক আর এটা হলো অ্যামিন মূলক। তো এটা আসলে পুরো কেমিস্ট্রির জিনিস। তো এইখানে তোমাদের একটা কথা আগে থেকে বলে রাখি, তাহলে পরে সুবিধা হবে। তো এটা কি? একটা অ্যাসিড মূলক। যেহেতু এটা একটা অ্যাসিড মূলক, তার মানে কি এর কারণে আমার যে অ্যামিনো অ্যাসিড আছে তার মধ্যে কিছু অ্যাসিডিক বৈশিষ্ট্য আসবে, কিছু অ্যাসিডের বৈশিষ্ট্য আসবে। আবার এই যে অ্যামিন আছে,
তো এটা অ্যামিন। তো তোমরা যদি হলো তোমার বায়োলজির সরি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন যেটা বলে, ওই জৈব রসায়ন যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা জানতে পারবে অ্যামিন মূলত তোমার হলো ক্ষারধর্মী। অর্থাৎ এই অ্যামিনরা, অর্থাৎ অ্যামিন যেই যৌগগুলা হয়, অ্যামিন যৌগগুলো সাধারণত তোমার ক্ষারধর্মী হয়। এর কারণ কি? এর কারণ হলো এই যে NH2, এটা মূলত একটা ক্ষারধর্মী হলো কি বলে ক্ষার ধর্ম নিয়ে আসে। এটারও একটা কারণ আছে, অ্যামোনিয়া, NH3। NH3, তো NH3 কে NH3 এরকে অ্যামোনিয়া বলে। তো অ্যামোনিয়াতে কি থাকে? একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো তোমরা যদি মানে মোটামুটি কেমিস্ট্রি পড়ে থাকো, তো কেমিস্ট্রিতে একটা মতবাদ আছে, মতবাদের নাম হলো তোমার লুইস মতবাদ। তো লুইস মতবাদ কি? লুইস মতবাদ হলো তোমার যেসব যৌগ তোমার হলো ইলেকট্রন দান করতে পারে তারা হলো ক্ষার হয়। যারা ইলেকট্রন দান করতে পারে তারা হলো ক্ষার হয়। তো এই যে অ্যামোনিয়ার যেহেতু লোন পেয়ার ইলেকট্রন আছে, সে হলো ইলেকট্রন দান করতে পারে, এই কারণে এ কি একজন ক্ষার। এখন দেখো এই অ্যামোনিয়া থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বের করে দাও, তাইলেই কিন্তু তুমি অ্যামিনটা পাবা। যেহেতু অ্যামোনিয়া থেকে অ্যামিনের উদ্ঘাটনটা হয়েছে, এই কারণে এই অ্যামিন হলো মূলত একটা ক্ষারধর্মী যৌগ। এই অ্যামিন হলো মূলত একটা ক্ষারধর্মী যৌগ, কারণ কি এই অ্যামিনের কিন্তু লোন পেয়ার ইলেকট্রন আছে। যেহেতু এই অ্যামিনে লোন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে এই হলো খাদ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা একটা অ্যামিনো অ্যাসিডে একই সাথে তোমার অ্যাসিডিক প্রপার্টিও আছে, ক্ষারীয় প্রপার্টিও আছে। অ্যাসিডিক প্রপার্টি আছে তোমার অ্যাসিড মূলকের কারণে, আর ক্ষারীয় প্রপার্টি আছে তোমার অ্যামিন মূলকের কারণে। কিন্তু তোমরা বুঝতে পারছো, তো এটা হলো তোমার মেইন জিনিস। তো মেইন গঠন, তো গঠনটাও তোমাদেরকে আমি দেখাই দিলাম। তারপরে কি আছে? সংখ্যা। তো তোমার অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে প্রকৃতিতে, তোমার অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে প্রকৃতিতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে। অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে বা জীব দেহ বলতে তোমার প্রাণী আর উদ্ভিদ দেহ। তো প্রাণী আর উদ্ভিদ দেহ মিলে তুমি 28টা অ্যামিনো অ্যাসিড পাবা। 28টা অ্যামিনো অ্যাসিড, প্রকৃতিতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে। বাট এর মধ্যে তোমার জীবদেহ অর্থাৎ জীবদেহ বলতে যাদের জীবন আছে তাদের দেহের মধ্যে সব মিলাই, প্রাণী বলো উদ্ভিদ বলো, সব মিলাই টোটাল 28টা অ্যামিনো অ্যাসিড আছে। তো এই 28টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমার 20টা অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠন, 20টা অ্যামিনো অ্যাসিড কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। 20টা অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে, আর যে বাকি 8টা থাকতেছে এরা প্রোটিন তৈরি করতে পারে না। তো এই জিনিস, এই নাম্বার গুলো তোমাদের জানা লাগবে, বিশেষ করে এই যে এই নাম্বারটা জানা লাগবে যে প্রোটিন তৈরিকারী, অর্থাৎ এগুলোকে তোমার প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কয়টি? 20টি। অর্থাৎ প্রকৃতিতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে, বাট জীবের দেহে টোটাল 28টা অ্যামিনো অ্যাসিড আছে। আবার এই 28টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে সবাই প্রোটিন তৈরি করতে পারে না, শুধুমাত্র 20টা অ্যামিনো অ্যাসিড হলো তোমার প্রোটিন তৈরি করতে পারে। এই সংখ্যাটা তোমাদের জানা লাগবে। এখন এই যে প্রকৃতিতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে, এই অসংখ্য অ্যামিনো অ্যাসিডের মধ্যে তোমার 90% হলো তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। আলফা অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো, আর জীবদেহে যে 28টা অ্যামিনো অ্যাসিড আছে, এই 28টা অ্যামিনো অ্যাসিডই হলো তোমার আলফা অ্যামিনো অ্যাসিড। কথা হলো আলফা অ্যামিনো অ্যাসিড কি? তো একটু আগে তোমাদেরকে আমি একটা গঠন দেখালাম, এই যে কার্বনের সাথে একটা R H C OOH, তারপরে হলো তোমার NH, তো এই যে এই গঠনটা দেখালাম, এই গঠনটা এটা মূলত তোমার আলফা অ্যামিনো অ্যাসিডেরই গঠন। আসলে এখানে সবই তোমার কেমিস্ট্রি জিনিসপত্র আনা লাগবে। এটার নাম আলফা কেন? তোমরা কেমিস্ট্রিতে ওই জৈব যৌগের অধ্যায় বলে তোমরা একটা জিনিস জানতে পারবা যে কার্যকারী মূলকের সাথে যেই কার্বনটা থাকে, ধরো এই যে এটা একটা কার্যকারী মূলক, এটা একটা কার্যকারী মূলক, এটা একটা অ্যামিন কার্যকারী মূলক, এটা হলো একটা অ্যাসিডের কার্যকারী মূলক। তো এর সাথে যে কার্বনটা আছে, ওই কার্বনটাকে তোমার আলফা কার্বন বলা হয়। আবার এই কার্বনের সাথে যদি আরেকটা কার্বন থাকে, ওটাকে তোমার বিটা কার্বন বলা হয়। তো আমার কাজ হলো এই কার্বন নিয়ে, কারণ আমরা এই কার্বন নিয়ে কাজ করতেছি। তো এই আলফা কার্বন, তো এই আলফা কার্বনের সাথে যে কোনো কিছু একটা যুক্ত হয়ে তোমার কি হয়? যুক্ত হয়ে তোমার হলো অ্যামিনো অ্যাসিড গুলো তৈরি হচ্ছে, এই জন্য এই অ্যামিনো অ্যাসিড গুলোকে তোমার আলফা অ্যামিনো অ্যাসিড বলা হচ্ছে। এখন কথা হলো ভাইয়া, আপনি তো বললেন যে প্রকৃতিতে 90% আলফা অ্যামিনো অ্যাসিড, তার মানে কি আপনি তো এরা অ্যামিনো অ্যাসিডের গঠন বললেন, তাহলে বাকিরা কেমন হয়? বাকি যে 10% আছে, ওই 10% কিরকম হয়? এখন কথা হলো এটা হলো অ্যামিনো অ্যাসিডের একটা বেসিক গঠন, অর্থাৎ 90%-এর ক্ষেত্রে এই গঠনটা প্রযোজ্য, এই জন্য তোমার বইতে এই গঠনটা দিয়ে দিছে। বা সব অ্যামিনো অ্যাসিডের গঠন যে এরকম হবে এরকম না, অর্থাৎ এই যে বাকি যে 10% আছে, ওই 10%-এর গঠন এরকম না, ওদের গঠনটা একটু আলাদা। বাট আমাদের অত কিছু জানা লাগবে না, যেহেতু আমি তোমাকে আগে একটা কথা বারবার বলি যে বায়োলজি অলওয়েজ তোমার ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে, আর বাকি যদি কিছু বাদ থাকে ওটা হলো তোমার এক্সেপশন। যেহেতু 90% এই স্ট্রাকচারটা কভার করতেছে, এই জন্য ওরা বলছে যে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন হলো এইটা। আর বাকি 10% যারা আলফা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পড়ে না, তাদের গঠন এরকম হবে না, অর্থাৎ এরকম হবে HCOOH NH2, এগুলো কখনোই ফিক্স থাকবে না। তো এই হলো কাহিনী। তো আমরা এই যে এখানে যে গঠনটা বলতেছি, এটা মূলত তোমার আলফা অ্যামিনো অ্যাসিডের গঠন। তাহলে এই ইনফরমেশন গুলো তোমাদের কাছে ক্লিয়ার। তো আরো দুইটা জিনিস আমরা জানতে পারলাম যে প্রকৃতিতে যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এর মধ্যে তোমার বেশিরভাগই আলফা অ্যামিনো অ্যাসিড, বেশিরভাগ মানে তোমার 80 থেকে 90% হলো আলফা অ্যামিনো অ্যাসিড। আর জীবদের যে 28টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এই 28টার 28টাই হলো তোমার আলফা অ্যামিনো অ্যাসিড।
এই হলো কাহিনী। আর হলো তোমার প্রোটিন সৃষ্টিকারী অ্যামিনো অ্যাসিড হলো 20টা, আর জীববে 28টা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, তো এইগুলো জানা লাগবে। তো এইগুলো তোমরা জানলা, তো মোটামুটি আমি তোমাদেরকে কি কি পড়াইছি একটু বলি। তো প্রথমে তোমাদের যেটা দাগাইছিলাম 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এটা তোমাদেরকে কমপ্লিট, এটা তোমাদের তোমরা অলরেডি বুঝে গেছো যা পড়ালাম। দেন অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন দেখাই দিলাম। তারপরে প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড, এটাও একটু আগেই বললাম। তারপরে প্রতিটি অ্যামিনো অ্যাসিডে একটি কেন্দ্রীয় কার্বনকে ঘিরে অ্যামিনো গ্রুপ থাকে, কার্বক্সিলিক গ্রুপ থাকে, তারপরে হাইড্রোজেন থাকে, আর আর গ্রুপ থাকে। অ্যামিনো গ্রুপ মানে ওই অ্যামিন গ্রুপকে বোঝাইছে, অর্থাৎ NH2। কার্বক্সিলিক গ্রুপ মানে ওই অ্যাসিড গ্রুপকে বোঝাচ্ছে, অর্থাৎ তোমরা যদি কেমিস্ট্রি পড়ো তোমরা জানবা যে এই যে অ্যাসিডকে তোমার কি বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। এই অ্যাসিডকে তোমার কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, এই জন্য এটাকে তো এরা এই যে কার্বক্সিলিক গ্রুপ বলছে। এটাকে যদি তুমি জৈব অ্যাসিড গ্রুপ বলো বা শুধু অ্যাসিড গ্রুপ বলো তাও কোনো সমস্যা হবে না। এটা কার্বক্সিল গ্রুপ বলছে, ওই COOH কার্বক্সিল গ্রুপ বা অ্যাসিড গ্রুপ বা জৈব অ্যাসিড গ্রুপ, যে কোনো একটা হাইড্রোজেন আর আর গ্রুপ থাকে। তো এইগুলো আমরা অলরেডি পড়াই ফেলছি। তো এখন আমরা মেইন জিনিসটাই আসবো, যেটা হলো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। অর্থাৎ এই জিনিসটা মানে মুখস্থ, বাট এটা একটু টেকনিক্যালি মনে রাখা লাগবে, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে তোমার হলো MCQ, সিকিউ, যে কোনো কিছু চলে আসতে পারে। তো এর তোমার প্রথম পয়েন্ট যেটা দিচ্ছে যে হলো তোমার কি, জীবদের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। তো এটা আমার নতুন করে তোমাদের পড়ানো লাগবে না, একটু আগে তোমাদেরকে পড়ালাম যে জীবদের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই কি আলফা অ্যামিনো অ্যাসিড। এটা তোমরা অলরেডি জেনে গেছো। তো আমরা দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু করব। তো আমাদের লক্ষ্য থাকলে আমরা 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টে একটু একসাথে পড়বো। 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা একটু একসাথে বলবো, কারণ এদের মধ্যে মিল আছে। তো এখন এইখানে একটা কথা আছে, এখানে কথা কি, এখানে কথা হলো এইগুলা পড়ার জন্য তোমাদের ওই যে আমি তোমাদেরকে পড়াইছিলাম সুগার আর নন সুগারে চলে যাওয়া লাগবে। সুগার আর নন সুগারে চলে যাওয়া লাগবে। তো প্রথমে আমরা সুগারে আসি। তো সুগার থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাইছি। সুগারের একটা বৈশিষ্ট্য হলো এরা হলো পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, আর বাকি সবকিছুতে অদ্রবণীয়। বাকি সবকিছু এক্সেপশনাল আছে, বাট মেইনলি তো ওইটাই। বাকি সবকিছুতে অদ্রবণীয়, মানে মেইনলি আমরা সুগার নিয়ে করবো। বাকি সব অদ্রবণীয়। তাই এদের একটা বৈশিষ্ট্য হলো এরা মিষ্টি, মিষ্টি স্বাদযুক্ত, মিষ্টি স্বাদযুক্ত। আর এদের আমি আরো তোমাদেরকে 2টা বৈশিষ্ট্য এক্সট্রা ভাবে লিখে দিছিলাম, কি এদের সাদা স্ফটিক আকার। মানে মেইনলি আমরা 3টা বৈশিষ্ট্য প্রথমে বলছিলাম, পানিতে দ্রবণীয়, বাকি সবকিছুতে অদ্রবণীয়, মিষ্টি স্বাদযুক্ত, আর হলো দানাদার। আমি এক্সট্রা ভাবে আরো 2টা বৈশিষ্ট্য দিয়েছিলাম তোমাদের, একটা হলো স্ফটিক আকার আর একটা হলো সাদা। তো আরেকটা বৈশিষ্ট্য কি, স্ফটিক আকার। স্ফটিক আকার, এই যে আমি তোমাকে 3টা বৈশিষ্ট্য, 3টা না 4টা বৈশিষ্ট্য লিখে গেলাম, এই 4টা কিন্তু আমার সুগারের বৈশিষ্ট্য। এই 4টা যে শুধু আমার সুগারের বৈশিষ্ট্য নেই, 4টা হলো আমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। এই 4টা কি, এই 4টা হলো আমার এই যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তো সুগার থেকে, সুগারের শুধু এই যে একটা বৈশিষ্ট্য তোমার দানা দ্বারা সাদা, এই 2টা বৈশিষ্ট্য বাদে বাকি সব বৈশিষ্ট্য হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। সুগারের হলো এই হলো তোমার কি বলে, সুগারের হলো শুধুমাত্র ওই দানাদার, দানাদার ওই বৈশিষ্ট্যটা এই এই মানে এখানে নেই। তাছাড়া এই বাকি সবগুলা বৈশিষ্ট্যই তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তুমি যে সুগারের বৈশিষ্ট্য জানো, একটু মাথা খাটাইলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বের হয়ে যাবে, যেগুলো হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। যেগুলো কি, যেগুলো হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তো তোমরা এইভাবে এই জিনিসটা পড়ে নিবা, এই জিনিসটা তোমরা পড়ে নিবা যে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য কি, তোমার সুগারের বৈশিষ্ট্য। তো সুগারে তুমি 5টা বৈশিষ্ট্য জানো, 5টার ভিতরে 2টা বাদ দিলে বাকি 3টাই হলো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তো তুমি যদি এমনি পড়ো যে সুগারের 3টা বৈশিষ্ট্য অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, তুমি 5টা বৈশিষ্ট্য জানো, তুমি ইজিলি 2টা বাদ দিয়ে দিতে পারবে, তোমার হয়ে গেল, তোমার জিনিসটা গুলাবে না। এরপরে আমরা নন সুগারে আসি। তো নন সুগারের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পাইছি। তো নন সুগারের বৈশিষ্ট্যের মধ্যে এই যে দ্রবণীয়তার যে বৈশিষ্ট্য আছে, ওটা অলরেডি তোমার সুগার থেকে আমরা নিয়ে নিছি। তার মানে আমরা দ্রবণীয়তার বৈশিষ্ট্যটা নেব না, দ্রবণীয়তার বৈশিষ্ট্য নেব না। তারপরে হলো নন সুগারের কি, নন সুগারের হলো পাউডার জাতীয়। তো পাউডার জাতীয় ওই বৈশিষ্ট্যটা নেব না, কারণ আমরা এখানে স্ফটিক আকার নিয়ে নিছি। অর্থাৎ স্ফটিক আকার, দানাদার, এগুলো কাইন্ড অফ একই জিনিসপত্রই বোঝায়। অর্থাৎ পাউডার জাতীয় ওই বৈশিষ্ট্যটাও এখানে নেওয়া সম্ভব না, কারণ কি আমরা ওই স্ফটিক আকার বা দানাদার বৈশিষ্ট্যটা নিয়ে নিছি। এবং স্বাদের যে বৈশিষ্ট্যটা, এখন তোমার নন সুগার থেকে মূলত আমাদের একটা বৈশিষ্ট্য নেওয়া লাগবে, সেটা হলো হীন বৈশিষ্ট্য। হীন বৈশিষ্ট্য, যেটা হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। এখানে তোমার 2টাই হীন আছে, একটা হলো তোমার হলো স্বাধীন বর্ণহীন, স্বাধীন বর্ণহীন। তো তোমাদের আমরা হীন বলতে 3টা জিনিস পড়াইছিলাম, স্বাধীন, বর্ণহীন, গন্ধহীন। তো তোমাদের অত আলাদাভাবে স্পেসিফিকলি মনে রাখা লাগবে না যে কোন হীনটা নেই, তোমরা মানে হীন বৈশিষ্ট্য, তোমরা যদি মানে গন্ধহীন এই বৈশিষ্ট্যটাও ভিতরে ঢুকাই দাও তাও কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমাদের মনে রাখা লাগবে, এই জন্য আমরা ইনকমন হীন দিয়ে এটা পড়ে ফেলবো।
তো এইভাবে আমরা জিনিসটা পড়বো যে সুগারের তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্য আছে। তো তুমি যদি এমনি পড়ো তাহলে ইজিলি তিনটা বৈশিষ্ট্য বের করতে পারবা। আর এই হলো কি নন সুগারের হলো হীন বৈশিষ্ট্য। তো এইগুলা হলো তোমার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। দেখো এইগুলা মিলে কিন্তু তোমার 2 3 4 কাভার হয়ে গেছে, 2 3 4 কাভার হয়ে গেছে। সুগার থেকে তিনটা বৈশিষ্ট্য নিলে আর নন সুগারের একটা বৈশিষ্ট্য নিলে এই জিনিসটা কাভার হয়ে গেছে। তো তোমরা মানে মেইনলি কেমনে পড়বা সেটা তো বুঝতে পারছো, এখন আমি তোমাদেরকে জিনিসটা গুছাই দিই। এইভাবে তোমরা সুগার আর নন সুগার থেকে বৈশিষ্ট্য নিয়ে এটা পড়বা। এখন কথা হলো এইখানে তোমার কিছু কথা আছে। 2 নম্বরে কি বলছে, এটা হলো পানিতে দ্রবণীয়, যেটা সুগার থেকে তুমি পেয়ে গেছো। পানিতে দ্রবণীয় ও অ্যালকোহলে অদ্রবণীয়। এখন আমি তোমাকে পড়াইছি আমি তোমাকে কি বৈশিষ্ট্য পড়াইছি যে সবকিছুতে অদ্রবণীয় পানি ব্যতীত, তো ওইটাই ঠিক। অর্থাৎ শুধু যে এই অ্যালকোহলের দ্রবণীয় এমন না, এই অ্যালকোহল বলো, ইথার বলো, চর্বি বলো, বেনজিন বলো, এই সবকিছুতে অদ্রবণীয়, শুধুমাত্র পানিতে দ্রবণীয়। তো স্পেসিফিকলি অ্যালকোহলে তুমি যদি পরীক্ষার খাতায় তুমি যদি জানো যে বাকি সবকিছুতে অদ্রবণীয়, তার মানে অ্যালকোহলে অদ্রবণীয়, এটা তুমি ইজিলি বলতে পারবা। অ্যালকোহলে অদ্রবণীয় এটা তুমি ইজিলি বলতে পারবা তুমি যদি জানো যে বাকি সবকিছুতে অদ্রবণীয়। এই জন্য আমি তোমাকে বাকি সবকিছুতে অদ্রবণীয় পড়াইছি। তারপরের পয়েন্টে আসি, 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে স্বাদের পয়েন্ট এটা। তো এটা কি হিম, এটা কি এটা একটু মিলানো লাগবে। সুগার থেকে কি মিষ্টি পাইছে, তাহলে এর স্বাদ কি, এর স্বাদ হলো মিষ্টি জাতীয়। এই যে স্বাদ হলো মিষ্টি জাতীয়, কিন্তু এটা যে শুধু মিষ্টি জাতীয় হয় এমন না, এর কিছু কিছু হবে যেটা হলো স্বাদহীন হবে, অর্থাৎ যাদের কোনো স্বাদ নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দুইটা থেকে বৈশিষ্ট্য নেওয়া লাগবে, কারণ আমরা অলরেডি মিষ্টি নিছি, সুগার থেকে মিষ্টি নিছি, আর হলো থেকে তোমার নন সুগার থেকে হীন নিছি। তো হীনের মধ্যে স্বাদহীন আছে, তো স্বাদহীনতা আমাদের এর মধ্যে বসানো লাগবে, এই জন্য স্বাদহীনও বসালাম, মিষ্টি বসালাম। আর এইগুলো বাদেও তোমার অ্যামিনো অ্যাসিডের একটা পার্সোনাল টেস্ট আছে। পার্সোনাল টেস্ট হলো তিক্ত, মানে তিতা, তিক্ত স্বাদযুক্ত। এটা একটু মুখস্থ করা লাগবে যে এই সুগার, নন সুগার, অ্যামিনো অ্যাসিড তিনটাই এই বৈশিষ্ট্য আছে। সুগারেরও একটা বৈশিষ্ট্য আছে, নন সুগারেরও একটা বৈশিষ্ট্য আছে, আবার হলো তোমার অ্যামিনো অ্যাসিডের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমি এমনি মনে রাখতাম, এখানে এই পয়েন্টে কি আছে, সুগার আছে, নন সুগার আছে, আর অ্যামিনো অ্যাসিডের একটা পার্সোনাল বৈশিষ্ট্য আছে। অ্যামিনো অ্যাসিডের একটা পার্সোনাল বৈশিষ্ট্য আছে, এইভাবে মনে রাখতাম। আর এটা পুরোপুরি একটা সুগারের বৈশিষ্ট্য। এরপরে আসি 4 নাম্বার। 4 নাম্বারে কি তোমার স্ফটিক আকার, স্ফটিক আকার, আবার একটা হীন বৈশিষ্ট্য বর্ণহীন। এইখানেও থাকে, এটা কি, এটা একটা সুগারের বৈশিষ্ট্য আর এটা একটা নন সুগারের বৈশিষ্ট্য। হীন থেকে এই বৈশিষ্ট্যটা আইছে, হীন থেকে এই বৈশিষ্ট্য আইছে যে বর্ণহীন আর এর স্ফটিক আকার। তো এইটাও কিন্তু একটা সুগার আর নন সুগার, এটা সুগার নন সুগার অ্যামিনো অ্যাসিডের একটা বৈশিষ্ট্য, এটা পুরোপুরি সুগার। এইভাবে তোমরা একটু টেকনিক খাটাই একটু মানে করে কিন্তু জিনিসগুলো পড়তে পারবে। তুমি যদি সুগার আর নন সুগারের বৈশিষ্ট্য জানো তাহলে ইজিলি বের করতে পারবা যে ওর কোন কোন বৈশিষ্ট্য এর মধ্যে আছে। দেন একটু যদি 1 2 বার এই জিনিসটা দেখো, দেখবে এমনি তুমি জিনিসটা তোমার মাথার ভিতরে ঢুকে গেছে। এমনি আমরা 2 3 4 নাম্বার পয়েন্টটা পড়বো সুগার নন সুগার দিয়ে। সুগার নন সুগার দিয়ে একটু গুছাই যে একটা পয়েন্টে সুগার নন সুগার দুইজনই আছে, আরেকটা পয়েন্টেও সুগার নন সুগার দুইজন আছে, এখানে অ্যামিনো অ্যাসিডের পার্সোনাল আর একটা বৈশিষ্ট্য আছে, এখানে হলো তোমার হলো মানে পুরো সুগারের বৈশিষ্ট্য আছে। এমনি আমরা 2 3 4 পড়ে ফেলবো। এই হলো কাহিনী। এখন এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই, অর্থাৎ এই জিনিসগুলোর সাথে মিলাই তোমাদের কিছু জিনিস পড়া লাগবে, এই জিনিসগুলোর সাথে মিলাই তোমাদের কিছু জিনিস পড়া লাগবে। তো আমরা এরপরে প্রোটিন পড়বো, এরপরে আমরা হলো এনজাইম পড়বো। তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে এনজাইম, অ্যামিনো অ্যাসিড, এগুলো কিন্তু সবই প্রোটিনের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়, আর এই প্রোটিনটা একটু মডিফাই হয়ে এনজাইম তৈরি হয়। অর্থাৎ এরা কিন্তু একজন আরেকজনের সাথে খুবই সুন্দরভাবে সম্পর্কযুক্ত, এই অ্যামিনো অ্যাসিড, এনজাইম, প্রোটিন। তার মানে কি, অ্যামিনো অ্যাসিড যদি পানিতে দ্রবণীয় হয় তার মানে অবশ্যই প্রোটিন, এনজাইম এরাও পানিতে দ্রবণীয় হবে। এখানে কোনো মিস যাওয়ার কোনো কথাই নেই। এই জিনিসটা প্রথমত তোমাদের জানা লাগবে, মানে মানা লাগবে যে কি, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে, প্রোটিনটা মডিফাই হয়ে এনজাইম হচ্ছে। তার মানে কি, তিনজন একজন আরেকজনের সম্পর্ক। তার মানে অ্যামিনো অ্যাসিড যদি পানিতে দ্রবণীয় হয় তার মানে এরা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে, এরা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে, কারণ কি এরাই তো অ্যামিনো অ্যাসিডেরই একটা ফর্ম। প্রোটিনও অ্যামিনো অ্যাসিডের একটা ফর্ম, এনজাইমও অ্যামিনো অ্যাসিডের একটা ফর্ম। যদি অ্যামিনো অ্যাসিড পানিতে দ্রবণীয় হয় তাহলে এরাও পানিতে দ্রবণীয় হবে। মানে এখানে একটা এক্সেপশনাল বিষয় আছে তোমার, যে এইখানে আমরা একটা পয়েন্ট পাইছি যে অ্যালকোহলে, অ্যালকোহলে অদ্রবণীয়তা বা সবকিছুতে অদ্রবণীয়তা, সবকিছুতে অদ্রবণীয়তা। তো এই পয়েন্টটা তোমার প্রোটিনের ক্ষেত্রেও খাটবে, এই পয়েন্টটা তোমার প্রোটিনের ক্ষেত্রেও খাটবে। প্রোটিনও তোমার সবকিছুতে অদ্রবণীয়, ইনক্লুডিং সবকিছু, মানে পানি বাদে সবকিছুতে প্রোটিনও হলো সবকিছুতে অদ্রবণীয়, সবকিছুতে অদ্রবণীয় হলো আমার প্রোটিন। কাহিনী হয়ে যায় এনজাইমে, এনজাইমে কাহিনী কি হয়ে যায়, এনজাইম যেহেতু প্রোটিনটা একটু মডিফাই হয়ে এনজাইম তৈরি হয়, এটা এমন ভাবে মডিফাই হয় যে এর আবার ওই ক্যারেক্টারিস্টিকটা চলে আসে, অর্থাৎ এটা নর্মালি তোমার সবকিছুতে দ্রবণীয় হয়ে যায়, সবকিছুতে দ্রবণীয় হয়ে যায়। সবকিছু না হলেও এটা অ্যালকোহলে অবশ্যই দ্রবণীয় হবে।
অর্থাৎ সবকিছুতে হয় না, কিছু কিছু জিনিস বাদ থাকে, বাট এটা অ্যালকোহলের দ্রবণীয়। এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। মানে এনজাইমটা হলো তোমার অ্যালকোহলের দ্রবণীয় লিস্ট। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সবকিছু আসি নাই, বাট আমরা মনে রাখার জন্য সবকিছু করতেছি। বাট দেখবা তোমরা ওই সবকিছু করতে করতে অ্যালকোহলটা এমনি তোমাদের মাথায় চলে আসবে। তার মানে কি, তোমার প্রোটিন হোক, অ্যামিনো অ্যাসিড হোক, এনজাইম হোক, সবাই পানিতে দ্রবণীয়, সবাই পানিতে দ্রবণীয়। বাট এখানে অ্যামিনো অ্যাসিড আর প্রোটিন এরা আবার অ্যালকোহলে অদ্রবণীয়। বাট আমার এনজাইমটা আবার অ্যালকোহলে দ্রবণীয়, এনজাইম অ্যালকোহলে দ্রবণীয়। তো এইভাবে আমরা তিনটা মিলাই মিলাই এদের দ্রবণীয়তা পড়বো। তাহলে কিন্তু আমাদের ওদের বৈশিষ্ট্যগুলো পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো যে পানিতে দ্রবণীয়, তিনজনই পানিতে দ্রবণীয়। বাট এনজাইমটা কি, এনজাইমটা আবার অ্যালকোহলে দ্রবণীয়, যেটা বাকিরা না। তো এইভাবে আমরা জিনিসগুলো মিলাই মিলাই পড়বো। তো এই 2, 3, 4 নাম্বার বৈশিষ্ট্যটা শেষ। এখন এরপরে যে বৈশিষ্ট্য আছে, এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে তোমার ধরো 5 আর 6 নাম্বার বৈশিষ্ট্য আমাদের একটু মুখস্থ রাখা লাগবে। 5, 6, 5, 6, আর হলো আমরা আগে তোমার হলো 9 নাম্বার বৈশিষ্ট্যটা শিখবো। 5, 6 আর 9 এই তিনটা বৈশিষ্ট্য আমরা একসাথে পড়বো। এগুলো একটু মুখস্থ রাখার বৈশিষ্ট্য, আর এগুলো খুবই ইম্পর্টেন্ট তিনটা বৈশিষ্ট্য। তো 5 নাম্বার বৈশিষ্ট্য কি, তোমার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এটা একটু মুখস্থ করা লাগবে যে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। 6 নাম্বার পয়েন্ট কি, 6 নাম্বার পয়েন্ট মৃদু অ্যাসিড বা ক্ষারে, মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ লবণ তৈরি করে, লবণ তৈরি করে। তো এই পয়েন্টটা একটু বোঝার আছে, এই পয়েন্টটা একটু বোঝার আছে বলতে এই পয়েন্টের জন্য আমাদের একটু কেমিস্ট্রিতে যাওয়া লাগবে। তো তোমরা যদি কেমিস্ট্রিটা মোটামুটি পড়ে থাকো, তোমরা একটা ওয়ার্ডের নাম শুনছো বাফার। তো তোমার এই যে অ্যামিনো অ্যাসিড আছে না, এই হলো তোমার বাফার বৈশিষ্ট্য শো করে। বাফার বৈশিষ্ট্য শো করে বলতে কি, অর্থাৎ তুমি যদি অ্যামিনো অ্যাসিডে মৃদু অ্যাসিড বা ক্ষার যোগ করে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের তো একটা নির্দিষ্ট পিএইচ আছে, কারণ এর মধ্যে অ্যাসিড মূলক আছে, ক্ষার মূলক আছে, সব মিলাই এর একটা নির্দিষ্ট পিএইচ আছে। তো যখন তুমি এই মৃদু অ্যাসিড বা ক্ষার এর এই অ্যামিনো অ্যাসিডের সাথে যোগ করবা, তখন অ্যামিনো অ্যাসিড কি করবে, এই মৃদু অ্যাসিড বা ক্ষারকে লবণে পরিণত করবে। আর লবণে পরিণত করবে, আর মেকানিজমটা অনেকটা বাফারের মতো হবে। এই বাফার মেকানিজমের কারণে কি হয়, অ্যামিনো অ্যাসিডের পিএইচ এর কোনো চেঞ্জ হয় না। ধরো একটা অ্যামিনো অ্যাসিড যার পিএইচ হলো 7.8, এর মধ্যে যদি তুমি মৃদু অ্যাসিড অর্থাৎ সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার অ্যাড করো, তাও এর পিএইচ 7.8ই হবে, এর পিএইচ এ কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ কি অ্যামিনো অ্যাসিড কি করবে, ওই যে মৃদু অ্যাসিড বা ক্ষার আছে ওদেরকে লবণে পরিণত করবে। আর লবণে পরিণত করবে তোমার অনেকটা বাফারের যে মেকানিজম আছে, ওই বাফার মেকানিজমের মাধ্যমে লবণে পরিণত করবে। লবণে পরিণত করার কারণে কি হবে, পিএইচ এ কোনো চেঞ্জ হবে না। এখন বাফার জিনিসটা কি, এখন বাফার জিনিসটা হলো তোমার, তোমরা কেমিস্ট্রিতে বসছো, বাফার হলো এমন একটা দ্রবণ, যেই দ্রবণে তুমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার মানে যোগ করো, তাও এর পিএইচ এ কোনো চেঞ্জ আসবে না, ওটা হলো বাফার দ্রবণ। তো বাফারের একটা মেকানিজম আছে, যে মেকানিজম ও ফলো করে, এর জন্য এই পিএইচটা চেঞ্জ হয় না। তো ওই সেম মেকানিজম হলো তোমার হলো অ্যামিনো অ্যাসিড ফলো করে। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে অ্যামিনো অ্যাসিডেরও মধ্যেও এই বাফার বৈশিষ্ট্যটা দেখা যায়। এই জন্য এই পয়েন্টটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ পরবর্তীতে এই পয়েন্ট থেকে তোমরা কিছু সুবিধা পাবা। এই জন্য তোমরা মাথায় রাখবে যে মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ তৈরি করে অ্যামিনো অ্যাসিড, এটাও একটু মুখস্থ করা লাগবে। তারপরে তোমার 9 নাম্বার পয়েন্ট কি, এই যে একই সাথে অ্যাসিড আর ক্ষার মূলক থাকে, অ্যাসিড ও ক্ষার মূলক থাকে, অ্যাসিড ও ক্ষার মূলক থাকে। একই সাথে কি, একই সাথে তোমার অ্যাসিড আর ক্ষার মূলক থাকে, এই জন্য অ্যামিনো অ্যাসিডকে কি বলে, অ্যামিনো অ্যাসিডকে তোমার জুইটার আয়ন বলা হয়, জুইটার আয়ন বলা হয়। এই পয়েন্টটা মুখস্থ করা লাগবে, দুইটার আয়ন বলা হয়। তো এই তিনটা পয়েন্ট আমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে, কারণ এই তিনটা পয়েন্ট মনে রাখার কোনো টেকনিক নাই। বাট এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ এই তিনটা পয়েন্ট যদি তোমরা মুখস্থ রাখতে পারো, পরে যখন তোমরা অ্যামিনো অ্যাসিডের কাজ করবা তখন সুবিধা পাবা, পরে যখন তোমরা প্রোটিনের বৈশিষ্ট্য পড়বা তখন সুবিধা পাবা, পরে যখন তোমরা প্রোটিনের কাজ করবা তখন সুবিধা পাবা এই তিনটা পয়েন্ট দিয়ে। এই জন্য আমাদের এই তিনটা পয়েন্ট যদি মুখস্থ রাখে, তাহলে পরবর্তীতে আমরা সুবিধা নিতে পারবো। বাট আপাতত এই অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই তিনটা পয়েন্ট তোমাদের মুখস্থ রাখা লাগবে। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, মৃদু অ্যাসিড বা ক্ষারে লবণ লবণ তৈরি করে, অ্যাসিড ও ক্ষারমূলক থাকে, মানে এতে এতে একই সাথে অ্যাসিড আর ক্ষারমূলক থাকে, এই জন্য একে জুইটার আয়ন বলা হয়। একে একই সাথে অ্যাসিড বা এতে একই সাথে অ্যাসিড বা ক্ষারমূলক থাকে, এই জন্য একে জুইটার আয়ন বলা হয়। তো এই তিনটা পয়েন্ট তোমরা একটু কষ্ট করে মুখস্থ করবা। এখন এরপরে দুইটা পয়েন্ট আছে, আসলে এই দুইটা পয়েন্ট কিছুই না, একটা আরেকটার উল্টা। অর্থাৎ জিনিসটা এরকম, ধরো অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তো অ্যামিনো অ্যাসিড থেকে তোমার কিভাবে প্রোটিন তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড হলো তোমার পেপটাইড বন্ধনের মাধ্যমে, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার কি হয়, প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে। আবার এই যে প্রোটিন থেকে
প্রোটিনকে যদি তুমি হাইড্রোলাইসিস করো, অর্থাৎ পানি যোগ করো প্রোটিনের সাথে, হাইড্রোলাইসিস বলে যেটাকে, পানি যোগ করলে এটা আবার অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে। তো তোমার এই যে এখানে দুইটা পয়েন্ট আছে, তোমার হলো কত, 7 আর 8 নাম্বার পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট মূলত এই জিনিসটাই, মানে উল্টা দুইটা কথা বলছে। অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, এটা একটা পয়েন্ট, আর প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে তোমার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, এটা আরেকটা পয়েন্ট, মানে পুরো উল্টা কথা। তো এই জিনিস দেখে তোমরা বুঝতে হবে অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়েছে, এই প্রোটিনকে যদি তুমি হাইড্রোলাইসিস করো আবার সেটা অ্যামিনো অ্যাসিডে ফিরে আসতেছে। তো এই হলো কাহিনী। তো এই জিনিসটাও কিন্তু অত মুখস্থ করে, এই দুইটা পয়েন্টও ইজি। তো কাহিনী হবে 2 3 4 আমরা সুগার নন সুগার দ্বারা পড়বো। এই দুইটা পয়েন্ট তো এইভাবে পড়া যাচ্ছে, আর ওই তিনটা পয়েন্ট আমরা মুখস্থ করবো, ওই তিনটা পয়েন্ট মুখস্থ করলে আমরা পরবর্তীতে সুবিধা করবো। এইভাবে হলে আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো পড়বো। তো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য শেষ, এবার আমরা যাবো হলে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদে। তো আমরা সেই অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদে, তো এখানে প্রথমে একটা কথা বলেছে, উদ্ভিদ ও জীবদের টোটাল 28টা অ্যামিনো অ্যাসিড আছে, এটা আমরা জানি। তার মধ্যে তোমার হলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড 20টা, আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হলো 8টা, এটাও আমরা জানি। এখন এখানে তোমার আরো কিছু প্রকারভেদ দিচ্ছে, যে অ্যামিনো অ্যাসিডের একটা প্রকারভেদ কি, তোমার হলো এটাকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। তোমার অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, আর হলো তোমার হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। এখন কথা হলো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, এখন এই অ্যামিনো অ্যাসিড গুলার ক্ষেত্রে তোমার একটা জিনিস কি, মানে এইগুলা যে কি জিনিস, এটা তোমার জীবনে কোনোদিন কাজে লাগবে না। তুমি যা জানার জন্য আমি একটু মুখে বলতেছি, তোমরা একটু বুঝে নিও। বাট এইগুলা কি জিনিস তোমার জানলাম, এখানে মেইনলি তোমার এক্সাম্পল, অর্থাৎ এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমার এমসিকিউ আসবে, যে নিচের কোনটি অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, নিচের কোনটি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, এমনি হলো আসবে। অর্থাৎ এখানে তোমার এক্সাম্পল গুলো মুখস্থ করা লাগবে। এগুলা আসলে যে কি, এটা যদি তুমি জীবনেও না জানো তাও তোমার কোনো প্রবলেম হবে না। এখন কাহিনী কি, ওই যে তোমার হলো কার্বনের সাথে যে আটটা থাকে, কার্বনের সাথে যে আটটা থাকে, এই আটটা যদি একটা অ্যালকাইল মূলক হয়, এগুলো আসলে তোমার কেমিস্ট্রির বিষয়, তোমরা যদি হালকা পাতলা কেমিস্ট্রি পড়ো তাহলে ইজিলি বুঝতে পারবা। এটা যদি তোমার অ্যালকাইল মূলক হয়, অর্থাৎ এটা যদি CnH2n+1 হয়, তাহলে জিনিসটা হবে হলো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড। এটা যদি তোমার একটা বেনজিন রিং হয়, এটা বেনজিন রিং হয়, তাহলে এটা কি হবে, এটা হলো তোমার একটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড হবে। এটা যদি একটা হেটারোসাইক্লিক যৌগ হয়, হেটারোসাইক্লিক যৌগ বলতে তোমার এরকম ধরো, এটাকে এটা ধরো এই যে এরকম হয়, ধরো CH3, আর এখানে ধরো একটা সালফার থাকলো, অর্থাৎ এখানে অন্য টাইপের যৌগ যদি থাকে, বা এই যে বেনজিন রিং এর মধ্যে তোমার যদি এরকম থাকে, আহ, এখানে ধরো একটা নাইট্রোজেন আছে, এরকম যদি এরকম যৌগ থাকে, তো এইগুলাকে তোমার হেটারোসাইক্লিক বলা হয়। অর্থাৎ যার মধ্যে কি, যার মধ্যে তোমার কার্বন আর হাইড্রোজেন ব্যতীত অন্য যৌগগুলা থাকে শিকলে মূল শিকলে যদি কার্বন হাইড্রোজেন ব্যতীত নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এইগুলা থাকে, দেন ওইগুলাকে তোমার হেটারোসাইক্লিক যৌগ বলে। অর্থাৎ এইগুলা যদি আর এর জায়গায় যদি এইগুলা থাকে, তাহলে সেটাকে আমরা হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলবো। তো এই তিনটাই থাকতে পারে, তিনটা থাকার কারণে এই 3 রকম নাম হয়েছে। বাট এই জিনিসগুলো তোমার কোনোদিন কাজে লাগবে না, তোমার এখানে মূলত এই যে এক্সাম্পল গুলো জানা লাগবে, এখন এক্সাম্পল গুলো তুমি যদি নর্মালি মুখস্থ করো তাহলে তোমার মনে থাকবে না। আপাতত মুখস্থ করলে আপাতত মনে থাকবে, বাট লং টার্মের জন্য তুমি যদি নর্মালি মুখস্থ করো কোনোদিন তোমার মনে থাকবে না। তো আমাদের একটু টেকনিক্যালি জিনিসগুলো মুখস্থ করা লাগবে। তো অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড আর অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, এই দুইটা আমরা পড়বো। তো তোমাদের একটা কথা বলি, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক। তো অ্যালিফেটিক হলো তোমার CN, ধরো এরকম ধরো একটা এক্সাম্পল দিই, C2H5, এটা হলো একটা অ্যালিফেটিক, আর এটা হলো একটা অ্যারোমেটিক। তো তুমি একটা জিনিস দেখো, একটা তুমি যদি একটা জিনিস দেখতো, যে এইখানে দেখো এই যে এইটা আর এইটা, এর মধ্যে রাজকীয় কি, এর মধ্যে কিন্তু কিন্তু একটা রাজকীয়, এর ভিতরে একটা রাজকীয় ভাব আছে, বাট এর মধ্যে কিন্তু তেমন কোনো রাজকীয় ভাব নেই। এ হলো গরিব ফকির, বাট এ হলো বড়। এখন এই কোন দিকের থেকে এরা বড় লোক, এই যে আমি তোমাদের একটা কাহিনী শোনাই, মানে এটা আমরা একটু ক্রিকেটে নিয়েছে। তো ক্রিকেটে ধরো বড় লোক কারা, ক্রিকেটে বড় লোক হলো যাদের কাছে তোমার অনেক বেশি ট্রফি আছে, তারা হলো বড় লোক। জিনিসটা এরকম না, ধরো তুমি সেমিফাইনাল খেলছো, ফাইনাল খেলছো, কিন্তু ফাইনালে হেরে গেছো, তার মানে তুমি গরিব। তোমার ওই জিনিসটা, ওই ট্রফিটা তোমার কাছে থাকা লাগবে, তোমার কাছে যদি ট্রফি থাকে তাইলে তুমি বড় লোক, তোমার কাছে ট্রফি নেই তাইলে তুমি গরিব। তুমি কোন পর্যন্ত খেলেছো ওইটা বিষয় না। এদের ক্ষেত্রেও এরকম, এ হলো বড় লোক আর এই হলো গরিব। তো যারা গরিব
কারণ কি এর কাছে এ হলো গরিব, এ হলো ক্রিকেটের দিক থেকে গরিব, অর্থাৎ এর কাছে কোনো ট্রফি নেই। এর কাছে যেহেতু কোনো ট্রফি নেই, অর্থাৎ এ সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, বাট এ ট্রফি পায় নাই। তো এ কি, এ হলো একটা অভাগা। এ হলো একটা অভাগা, কারণ কি এ তোমার সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, বাট এ কোনো ট্রফি নিতে পারে না। কোনো ট্রফি নিতে পারেনি, এই কারণে অভাগা। ফর এক্সাম্পল, এ ধরো নিউজিল্যান্ড সারা জীবন তোমার ফাইনাল খেলছে, সেমিফাইনাল খেলছে, কোয়ার্টার ফাইনাল খেলছে, কিন্তু ট্রফি নিতে পারে না। তো এই নিউজিল্যান্ডের অবস্থা তো আমরা সবাই জানি, নিউজিল্যান্ড একটা অভাগা টিম। তো এই যে এ হলো একটা অভাগা। আর এ কি, এ হলো তোমার হলো অস্ট্রেলিয়া। এরা তোমার যেমনি হোক প্রথমের দিক হারুক, লাস্টের দিক হারুক, লাস্টে ঠিকই ট্রফি নিয়ে যাবে। তো এ হলো অস্ট্রেলিয়া। তো এ হলো কি, এ অভাগা না, এ হলো বড় লোক। তো এর কাছে কি আছে, এর কাছে তোমার ট্রফি আছে। এর কাছে হলো তোমার ট্রফি আছে। এইভাবে তোমরা এই দুইটা জিনিস মাথায় রাখতে পারো, অভাগা আর ট্রফি। অভাগা আর ট্রফি দ্বারা এদের এক্সাম্পল গুলো তোমরা মনে রাখতে পারো কিভাবে। দেখো এখানে এর এক্সাম্পল দিয়ে আছে তোমার কি কি, গ্লাইসিন, অ্যালানিন আর ভ্যালিন। গ্লাইসিন, অ্যালানিন আর ভ্যালিন, অ্যালানিন আর ভ্যালিন। তো এই হলো এই তিনটা এক্সাম্পল দিয়ে আছে। এই দেখো অভাগা, অভাগাতে কি আছে, অ আছে, অতে অ্যালানিন, ভতে ভ্যালিন, আর গাতে তোমার গ্লাইসিন। এইভাবে তোমরা মনে রাখতে পারো। এইভাবে তোমরা মনে রাখবা যে এই যে অভাগা দিয়ে আমরা এই তিনটা জিনিস মনে রাখবো। এখন অভাগাও যদি মনে না পড়ে, তোমরা ক্রিকেটে চলে যাবা, ক্রিকেটে চলে যে খালি নিউজিল্যান্ডের কথা স্মরণ করবা, তাই দেখবে তোমাদের মাথায় একটা কথা আসছে যে অভাগা, অভাগা, অভাগা। তো নিউজিল্যান্ড অভাগা কেন? অ্যালিফেটিক অভাগা, অ্যারোমেটিক না। কারণ কি, এই যে এর একটা ভিতরে, এর ভিতরে একটা রাজকীয় বিষয় আছে, বাট এর মধ্যে কোনো রাজকীয় বিষয় নেই, এর গরিব ফকিরের মতো অবস্থা। এই জন্য এই অভাগা। আর অভাগা মানে কি, অভাগা মানে হলো অ্যালানিন, অভাগা মানে ভ্যালিন, অভাগা মানে হলো গ্লাইসিন। তো এইভাবে তোমরা বের করতে পারো। তারপরে আসি হলো কি, যদি এইদিকে ওভাগা চলে আসে, নিউজিল্যান্ড চলে আসে, তাহলে এর বিপরীতে কি থাকবে, আমার ভাগ্যবান থাকবে, তাদের কাছে কি আছে, ট্রফি আছে। তো এই যে ট্রফি দ্বারা আমরা অ্যারোমেটিক মনে রাখতে পারি। কি কি তোমার ট্রফির কি এক্সাম্পল দিয়ে আছে, তোমার ফিনাইল অ্যালানিন আর হলো টাইরোসিন। টাইরোসিন আর হলো তোমার ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। তো এই যে টতে টাইরোসিন আর ফতে হলো তোমার ফিনাইল অ্যালানিন। টতে টাইরোসিন আর ফতে কি, ফতে হলো তোমার ফিনাইল অ্যালানিন। তো এইভাবে কিন্তু তোমরা এরকম একটু টেকনিক্যালি কিন্তু জিনিসগুলো মনে রাখতে পারো। তোমরা ক্রিকেটে চলে যাবা, ক্রিকেটে চলে যাই খালি নিউজিল্যান্ডের কথা স্মরণ করবা, কিন্তু এক দুইবার স্মরণ করবা, দেখবা যে অভাগা ওয়ার্ড তোমার মাথায় চলে আসছে। অভাগা ওয়ার্ড মাথায় চলে আসছে, তাহলে তোমার অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডও তোমার মাথায় চলে আসছে। কেন নিউজিল্যান্ডে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, কারণ এই যে তো গরিব আর এ বড় লোক। আর যদি অভাগা, কেন অভাগা, কারণ তার কাছে ট্রফি নেই। তার মানে যে বড় লোক তার কাছে ট্রফি আছে, এই যে অ্যারোমেটিক বড় লোক, ট্রফি আছে। ট্রফি মানে কি, ফিনাইল অ্যালানিন আর টাইরোসিন আছে। এইভাবে তোমরা মনে রাখবে। এখন কথা হলো ভাইয়া, হেটারোসাইকেলিকের কি করবে? হেটারোসাইকেলিকের কিছুই করবে না, ওকে রেখে দাও। তোমার একটা, এইখানে হলো তোমার টেকনিকটা। মানে এখানে যদি আমরা দুইটা যে জাস্ট মিমিক শিখবো এরকম না, আমরা আরেকটা টেকনিক শিখবো। দেখো, তোমার নর্মালি যদি একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমার কি হয়, যখন তোমার অপশন গুলো বানানো হয়, তারাই যে এই প্রকার ভেদ থেকে প্রশ্ন করতেছে, তারা অপশন গুলাও এই প্রকার ভেদ থেকেই করবে, তারা অন্য কোনো প্রকার ভেদ, অর্থাৎ তুমি এখানে অ্যামিনো অ্যাসিডের প্রকার ভেদের প্রশ্ন করছে, তোমার অপশন দিছে প্রোটিনের প্রকার ভেদ থেকে বা লিপিডের প্রকার ভেদ থেকে, এরকম কোনোদিন হবে না। অর্থাৎ এই জিনিসগুলা তোমার যদি অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড বা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড থেকে প্রশ্ন করে, তাহলে ওখানে অপশনে তোমার অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডেরই কিছু থাকবে, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডেরই কিছু থাকবে, আর হেটারো সাইক্লিক অ্যামিনো অ্যাসিডের কিছু থাকবে, অন্য কিছু থাকবে না। এটা হলো একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমার যদি মানে স্কুলের কিছু ইন্টারনাল পরীক্ষাতে, কলেজের কিছু ইন্টারনাল পরীক্ষাতে এরকম প্রশ্ন পেয়েও যাও, বা তুমি যদি এই বাট এইচএসসি বা মেডিকেল পরীক্ষা, এইসব পরীক্ষাতে কখনো তুমি এরকম কোনো প্রশ্ন পাবা না যে এখানে তোমার অন্য জায়গা থেকে অপশন আছে, এখান থেকে এই অপশন গুলা থাকবে। তো বুদ্ধিমানের কাজ কি হবে, বুদ্ধিমানের কাজ হবে যে সে এই দুইটা পড়বে, এটা পড়বে না। কারণ কি, তুমি এইটা মুখস্থ, এইটা মুখস্থ, তো এইটা বাদে যা দেখবা তাই হলে হেটারোসাইকেল। তোমার যদি চাই হেটারোসাইকেল অ্যামিনো অ্যাসিড কি, এগুলা বাদ দিবা, তিনটা তুমি বাদ দিয়ে দিবা, বসাই দিবা। আর তোমার যদি চাই অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কি, তুমি অ্যালিফেটিক চিনো, হেটারোসাইক্লিক চিনো না, যাকে চিনতেছো না তাকেও বাদ দিয়ে দিবা, আর যাকে এলিফেটিক হিসেবে চেনো তাকেও বাদ দিয়ে দেবো, থাকবে অ্যারোমেটিক। এইভাবে তোমরা এমসিকিউ অ্যান্সার করবা। তাইলে কি করো, তোমার কম মুখস্থ করা লাগবে। তুমি অভাগা আর টফি, তুমি নিউজিল্যান্ডের কাহিনী দিয়ে কিন্তু এই দুইটা মনে রাখতে পারতেছো, এই দুইটা মনে রাখতে পারতেছো। আর এটা কি, এটা ওই যে পরে চলে যাবো যে নিউজিল্যান্ড, পরে এইগুলা বাদে যা আছে সবই হলে হেটারোসাইকেল। আমি আমি জীবনে কোনোদিন তোমার এই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড কি আমি জীবনে কোনোদিন পড়িনি। আমি তোমার এইচএসসি এক্সাম দিছি, মেডিকেল এক্সাম দিছি, আমি কোনোদিন এই হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড কি এটা আমি জীবনে কোনোদিন পড়িনি। মানে এটা পড়ার দরকার থাকে না, তুমি যদি এই দুইটা পড়ো তাইলেই হয়ে যাচ্ছে। মানে এখন মনে হবে যে হ্যাঁ একটু পড়ে রাখি যদি কিছু হয়ে যায়, বাট দেখবো যখন অনেক কিছু তোমার ভিতরে চলে যাবে, অর্থাৎ পুরা বই যখন পড়বো, তখন এটা মানে মনে রাখার মতো ক্যাপাবিলিটি তোমার থাকবে না। এই জন্য তুমি প্রথম থেকে যদি এমনি বাদ দিয়ে দিয়ে পড়ো, তাহলে তোমার পড়াটা অনেক ইজি হবে, পড়াটা পড়তে কম টাইম লাগবে, পড়াটা মানে ভয় করবে না পড়তে। তো তোমরা এইভাবে এটা পড়বা, তোমরা অ্যারোমেটিক আর অ্যালিফেটিকটা পড়বা, আর হেটারোসাইক্লিক লিখে দেবা।
তো এইভাবে আমরা এই প্রকারভেদটা পড়ে নিব। তো গেল, এই হলো তোমার হলো তাহলে অভাগা নিউজিল্যান্ডের কথা মনে করবা, তাহলে এই প্রকারভেদ শেষ। তারপরে কি, তারপরে তোমার কথা বলা আছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিড হলো তোমার প্রোটিন অ্যামিনো অ্যাসিড, যেগুলো আমরা পড়তেছি নর্মালি। বাট এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা, অর্থাৎ এই যে বাকি যে 8টা আছে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, তো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা এটা তোমাদের জানা লাগবে, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা। তো তোমাদের বইতে 3টা এক্সাম্পল দিয়ে আছে, অর্নিথিন, অর্নিথিন, তারপরে হলো তোমার হেমোসেরিন, হেমোসেরিন, আর হলো তোমার সাইটোলিন, সাইটোইন। তো এই 3টা এক্সাম্পল তোমাদের মুখস্থ করা লাগবে। এখন অর্নিথিন আচ্ছা, মানে এই যে এই 3টা এক্সাম্পল তোমাদের মনে রাখা লাগবে। এখন এইগুলা কেমনে মনে রাখবো, আমি এগুলো কেমনে মনে রাখতাম, একটা মিমিক ইউজ করতাম, অসহ্য। এরা কেন অসহ্য, কারণ এরা অসহ্য কারণ এরা প্রোটিন তৈরি করতে পারে না। মানে আমার কাজ কি, আমার মেইন কাজ হলো প্রোটিন তৈরি করে, আমি জানি অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, বাট এরা কারা, এরা হলো তোমার ফাঁকিবাজ, ডজার, প্রোটিন তৈরি করতে পারে না, এরা হলো অক্ষম। তার মানে কি, এরা হলো অসহ্য, আমার জন্য অসহ্য, এদের আমার কোনো কাজ নেই, ভাবো আমার বডির ভিতরে ঘুরে বেড়াচ্ছে, এই কারণে এরা হলো অসহ্য, অর্থাৎ এদের কোনো কাজ নেই। তো এই অসহ্য দ্বারা তোমরা এই 3টা মনে রাখতে পারো, অতে হলো অর্নিথিন, দন্তের সাথে কি, দন্তের সাথে সাইট্রোলিন, আর হতে হলো তোমার হেমোসেরিন। এইভাবে তোমরা এই 3টা মনে রাখতে পারো অসহ্য দিয়ে, অসহ্য দিয়ে তোমরা মনে হয় অর্নিথিন, হেমোসেরিন, আর হলো তোমার সাইট্রোলিন, এভাবে মনে রাখবা। আর এরা অসহ্য কেন, এরা অসহ্য কারণ কি, কারণ আমাদের বডিতে এদের কোনো কাজ নেই, ভাবা বডিতে পড়ে আছে, কারণ এরা প্রোটিন তৈরি করতেছে না। না, এদেরও কাজ আছে, বাট আমার যেই কাজটা করার কথা ওরা ওটা করতেছে, নামে অ্যামিনো অ্যাসিড বাট কাজ করতেছে না অ্যামিনো অ্যাসিডের মতো, এই জন্য এরা অসুস্থ। এইভাবে তোমরা এই নন নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড গুলো মনে রাখবে। তো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড চিনলাম, তারপরে তোমাদের আরেকটা জিনিস আর 2টা এমসিকিউ একটু মাথা লাগাই, এই যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডে অর্নিথিন নামক একটা অ্যামিনো অ্যাসিড পাইছিলাম, অর্নিথিন। এখন এই অর্নিথিন অ্যামিনো অ্যাসিডের কাজ কি, তো প্রোটিন তৈরি করে না, তো এরা কি করে, এই অর্নিথিন অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে ইউরিয়া তৈরি করে, ইউরিয়া তৈরি করে। তো এখন এরা ইউরিয়া তৈরি করে, এটা তোমরা কেমনে মনে রাখবা, তো এরা আসলে তোমার মনে থাকবে, তুমি যদি পুরো বায়োলজি বইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একবার পড়ো, তোমরা বারবার একটা কথা পাবা, অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের যকৃতে ইউরিয়া তৈরি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের বডিতে হলো ইউরিয়া তৈরি। এরা হলো সেকেন্ড পেপারে তুমি তিনটা অধ্যায়তে এই সেম কথা পাবা। তো তুমি যদি 3টা অধ্যায়তে সেম জিনিস পড়ো, তো জিনিসটা তোমার মাথায় চলে, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, তার মানে কি, এই যে অর্নিথিন ইউরিয়া তৈরি করে। তো এটা তুমি কখনো ভুলবা না, এটা তোমার এমনি মনে থাকবে। আর এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের একটু মুখস্থ করা লাগবে, হাইড্রক্সিপ্রোপিন, হাইড্রক্সিপ্রোপিন। তো হাইড্রক্সিপ্রোপিন কি, হাইড্রক্সিপ্রোপিন হলো একটা বিরল অ্যামিনো অ্যাসিড, বিরল অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এটা সহজে পাওয়া যায় না, এটা বিরল অ্যামিনো অ্যাসিড, এটা তোমার সহজে তুমি পাবা না। এই জন্য তোমাদের এটা একটু মাথায় রাখতে হবে, হাইড্রক্সিপ্রোপিন কি একটা বিরল অ্যামিনো অ্যাসিড, এটা সহজে পাওয়া যায় না, এটা খুবই দুর্লভ, এটা একদমই মানে তোমার খাবারেও, সব খাবারেও পাওয়া যায় না, বডিতে তো থাকেই না, কিছু কিছু স্পেসিফিক খাবারে পাওয়া যায়, মানে তাও খুব বিরল। এই জন্য তোমাদের অত কিছু জানা লাগবে না, তোমরা জানবা যে বিরল অ্যামিনো অ্যাসিড হলো হাইড্রক্সিপ্রোপিন, এটা একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে। হাইড্রক্সিপ্রোপিন কি, হাইড্রক্সিপ্রোপিন হলো তোমার বিরল অ্যামিনো অ্যাসিড, হাইড্রক্সিপ্রোপিন হলো তোমার বিরল অ্যামিনো অ্যাসিড। তো এই 2টা জিনিস একটু মাথায় রাখা লাগবে। এখন আর 2টা প্রকারভেদ আছে, তোমার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো একটা হলো তোমার অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, একটা হলো অনাত্যাবশ্যকীয়, অনাত্য অনত্যাবশ্যকীয় এপিসোড। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এখন এখন তোমাদের আমি একটা কথা বলি, একটা প্রবাদ তোমরা শুনছো যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝা যায়, তো এদের ক্ষেত্রেও সেম অবস্থা হয়েছে। এই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এ কেন অত্যাবশ্যকীয় জানো, কারণ এ আমাদের দেহে তৈরি হয় না, আমাদের দেহে যেহেতু এ তৈরি হয়নি, এর জন্য অত্যাবশ্যক, অর্থাৎ এর আমার লাগবে, তো আমরা বাইরে খাবারের মাধ্যমে এটা গ্রহণ করি। আর এই কেন অন্য অত্যাবশ্যক, কারণ কি আমাদের বডি দেহে তৈরি হয়, এই যে আমাদের দেহে আছে, এজন্য এর মর্যাদাটা আমরা বুঝতে পারতেছি না, এই জন্য এরা আমরা অনত্যাবশ্যক বানাই দিছি। কারণ কি, এটা তো আমার বাইরে থেকে নেওয়া লাগতেছে না, এটা এমনি আমার বডিতে তৈরি হচ্ছে, এই জন্য এরা আমরা অনত্যাবশ্যক মানে বানাই দিছি, অর্থাৎ এই আছে, এই জন্য এর মর্যাদা আমরা বুঝতে পারতেছি না। এও যদি তোমার হলো আমাদের বডিতে তৈরি না হইতো, তাহলে এর মর্যাদাটা আমরা বুঝতে পারতাম। তো এই প্রবাদ বাক্যের মতো এখানে অবস্থা, অর্থাৎ এই অত্যাবশ্যকীয় কারণ কি, এই আমাদের দেহে তৈরি হয় না।
দেহে তৈরি হয় না, আর এ আমাদের দেহে তৈরি হয়, তাই এ হলো অনত্যাবশ্যক। এই আমাদের দেহে তৈরি হয় তাই কি, তাই হলে এ হলো অনত্যাবশ্যক, আর এই আমাদের দেহে তৈরি হয় না তাই হলে এ হলো অত্যাবশ্যক। তো এই জিনিসটা বুঝতে পারছো। এখন কথা হলে আমাদের এখানে এক্সাম্পল জানা লাগবে। তো এক্সাম্পল জানা লাগবে, তো নর্মালি তোমার কি হয়, নর্মালি এই যে 20টা অ্যামিনো অ্যাসিড আছে, এই যে 20টা প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড আছে, এদেরকে তোমার দুই ভাগে ভাগ করা হয়, অত্যাবশ্যক আর অনত্যাবশ্যক। আর অত্যাবশ্যকের কি, অত্যাবশ্যকের মধ্যে তোমার 8টা অ্যামিনো অ্যাসিড আছে, 8টা অ্যামিনো অ্যাসিড আছে। তো 8টা, এখন মনে রাখবা কিভাবে, এখন তোমাদের এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখা লাগবে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, অন্য অত্যাবশ্যকের এক্সাম্পল মনে রাখবা না, অত্যাবশ্যকীয় মনে রাখবা, অত্যাবশ্যকীয় বাদে যা পাবা তাই হলো অনত্যাবশ্যক, অত্যাবশ্যকীয় যা পাবা তাই অনত্যাবশ্যক, কারণ এখানে 20টা অ্যামিনো অ্যাসিড মুখস্থ করার মতো ব্রেন কারণ নাই। তো কিন্তু অ্যাটলিস্ট 8টা তো মুখস্থ করা লাগবে। তো 8টা মুখস্থ করার একটা টেকনিক আছে, টেকনিক কি, টেকনিকটা হলো এই যে গ্রামে তোমার কি থাকে, এমপি থাকে, এমপি থাকে না তোমার, এমপি আমরা মানে কি বলি, যারা হলো মানে একটু ভালো সম্পর্ক, মানে একটু সম্পর্ক ভালো এমপির সাথে, আর কি ভাই বলে ডাকে, এমপি ভাই, এমপি ভাই। তো এই যে এমপি ভাই, এটা মনে রাখার টেকনিক হলো এই যে এমপি ভাই। এখন যারা তোমার এই যে এমপি হয়, এই যে যারা তোমার এই যে এমপি হয়, এদের অনেক বড় ডিগ্রি থাকে, এদের কি থাকে, এদের হলো অনেক বড় ডিগ্রি থাকে, অর্থাৎ এদের মানে কি বলো, সামাও এরা পড়ালেখা করে ডিগ্রি নেয় না, এরা সামনা বানায় টানে অনেক বড় ডিগ্রি, এমন সব ডিগ্রি নেয় যার কোনো এক্সিস্টেন্সই নাই। তো এই যে আমাদের যে এমপি ভাই আছে, এই এমপি ভাইয়েরও একটা ডিগ্রি আছে, ডিগ্রিটার নাম হলো এলএলটিটি, অর্থাৎ এলএলবি বানাইতে যায় সে এলএলটিটি বানাই ফেলছে, কারণ কি দেখতেছে এলএলবি তে কি আছে, 3টা ওয়ার্ড আছে, বাট এলএলটি তে 4টা ওয়ার্ড আছে, তার মানে কি ডিগ্রির কি, ডিগ্রি বড়, মানে কি ডিগ্রি সাইজ বড়, এই জন্য এলএলবি বানাইতে যায় এলএলটিটি বানায় ফেলা দিচ্ছে। তো তার ডিগ্রি কি, এই যে আমাদের এমপি ভাই তার ডিগ্রি হলো এলএলটিটি। তো এই জিনিসটা দ্বারা কিন্তু আমরা 8টা অ্যামিনো অ্যাসিড মনে রাখতে পারবো, এই জিনিসটা দ্বারা আমরা 8টা অ্যামিনো অ্যাসিড মনে রাখতে পারবো। এখন কথা হলো আমরা কিভাবে 8টা অ্যামিনো অ্যাসিড মনে রাখবো, এই দেখো এম থেকে কি, এম তে তোমার মেথিওনিন, এম তে তোমার মেথিওনিন, পি তে কি, পি তে হলো তোমার ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ভি তে কি, ভি তে হলো তোমার ভ্যালিন, ভ্যালিন। আর এতে কি, এতে হলো তোমার, এতে এতে কি, এতে হলো তোমার, সরি সরি, এ লাগবে না, এ, এ ফাও লেখা হয়েছে, 8টা তো হয়ে গেছে, আমি এটা খেয়াল করি না, ভাই মানে ভিআই, এ লাগবে না, এ লাগবে না, জাস্ট ভাই ভিআই, ভাই ভিআই। তো আই থেকে আইসো হলো তোমার আইসোলিউসিন, 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 লিউসিন, ভাইতে তোমার এ লাগবে না, আইসোলিউসিন। এলতে কি, এলতে হলো তোমার লাইসিন, এলতে হলো তোমার লাইসিন, উম, আর হলো এই এলতে আবার তোমার লিউসিন, লিউসিন। টি তে তোমার ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। আর এই টি তে কি, এই টি তে হলো তোমার হলো এই টি তে একটা কি বাদ আছে, থ্রিওনিন, থ্রিওনিন। এইভাবে কিন্তু তুমি এই জিনিসটা যদি বা কয়েকবার প্র্যাকটিস করো, এমনি তোমার মাথায় চলে আসবে। মনে রাখবা যে আমাদের এলাকায় একটা এমপি আছে যে আমাদের ভাই লাগে, এমপি ভাই, তার একটা ডিগ্রি আছে, সে ডিগ্রি এলএলবি, এলএলবি একটা ডিগ্রি বানাইতে যায়, যেহেতু ওটাকে ছোট দেখতেছে তাই ওটাকে সে এক্সটেন্ড করে এলএলটিটি বানায় ফেলা দিচ্ছে। এই হলো তার জিনিস, এমপি বাই এলএলটিটি। এখান থেকে আমরা জিনিসগুলো মাথায় রাখবো, এম থেকে মেথিওনিন, পি তে ফিনাইলানিন, বি তে ভ্যালিন, আই তে আইসোলিউসিন, এল তে লাইসিন, এল তে লিউসিন, টি তে হলো থ্রিওনিন, টি তে হলো ট্রিপ্টোফেন। কয়েকবার পড়বা দেখবি এমনি মাথায় ঢুকে গেছে। বা তুমি যদি 20টা অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করতে যাও কোনোদিন মনে থাকবে না, তুমি যদি এই ছন্দটা ইউজ করো, তোমার যদি মনেও না থাকে তুমি অপশন দেখে মনে পড়বে, কারণ তুমি কি জানো, এমপি ভাই এলএলটিটি, এমপি ভাই এলএলটিটি। তো তোমার মধ্যে এম এর একটা অ্যামিনো অ্যাসিড আছে, পি এর একটা অ্যামিনো অ্যাসিড আছে, ভি এর একটা অ্যামিনো অ্যাসিড আছে, আই এর আছে, এল এর দুইটা আছে, টি এর দুইটা আছে। তো এইখান থেকে তুমি ওই অপশন থেকে ইজিলি তুমি হলো মাথার ভিতরে জিনিসটা খেলা দিতে পারবা, তোমার জিনিসটা নিয়ে অত সমস্যা হবে না। আর এখানে একটা জিনিস নিয়ে তোমার সমস্যা হইতে পারে, সমস্যাটা কি দ্বারা আমি তোমাদেরকে একটু দেখাই। টাইরোসিন, টাইরোসিন অর্থাৎ তোমরা যখন হলো অনত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড পড়বা, পড়ার ভিতরে তোমরা টির একটা অ্যামিনো অ্যাসিড পাবা যেটা হলো টাইরোসিন। তো এই টাইরোসিনটা আবার কিন্তু অত্যাবশ্যক না, বাট এখানে কিন্তু এলএলটি তে আছে, আমরা একটা টিতে হলো থ্রিওনিন পড়ছি, আর একটা টিতে কি ট্রিপ্টোফেন পড়ছি, বাট এই টাইরোসিন কিন্তু আমাদের টির মধ্যে নেই। তো এটা তোমরা একটু আলাদাভাবে খেয়াল রাখবা যে আমাদের টির মধ্যে কিন্তু টাইরোসিন নেই, তো আমাদের এমপি ভাই কিন্তু টাইরোসিন নেই, আমাদের এমপি ভাই থ্রিওনিন আছে, ট্রিপ্টোফেন আছে, বাট তার মধ্যে টাইরোনিন নেই। তাছাড়া এইগুলার মানে সেম ওয়ার্ডের অ্যামিনো অ্যাসিড তোমরা এখানে পাবা না, তো তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা এইগুলা যদি জাস্ট এমপি বা এলএলটিটি মনে রাখো, তাহলে এমসিকিউ মানে অপশন দেখে তোমরা অ্যান্সার করতে পারবা, বাট এই সমস্যা বাদলে এই যে এই টাইরোসিন দিয়ে একটু সমস্যা বাড়তে পারে, তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবা।
তাছাড়া আর কোনো সমস্যা বাঁধবে না। তো তোমরা এমপি বাই এলএলটিটি দ্বারাই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 8টাই করতে পারবে। এখন এখানে আবার আরেকটু কাহিনী আছে, কাহিনীটা কি, তোমার শিশু আছে না, শিশুদের আবার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 8টা না 10টা। শিশুদের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টা। এখন কথা হলো, এখানে তো অলরেডি আমরা 8টা পড়ে ফেলছি, আমরা এখানে অলরেডি 8টা পড়ে গেছি, তার মানে কি শিশুদের এক্সট্রা কয়টা আছে, এক্সট্রা হলো 2টা আছে, তাহলে এক্সট্রা ভাবে আমাদের আরো 2টা পড়া লাগবে। এখন এটা কেমনে পড়বো, তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, কি, আর আর কি আছে শিশুদের, আর মানে 8টা তো আছে, এই 8টা বাদে আর আর 2টা কি অ্যামিনো আছে, এই যে আর কি আছে, আর হলো আর্জিনিন আছে। আর দিয়ে মাথায় রাখবে যে শিশুদের এক্সট্রা 2টা আছে, এক্সট্রা মানে আর 2টা আছে, আর দিয়ে আর্জিনিন। আর শিশুরা কি করে, শিশুরা তোমার প্রস্রাব করে, বা তারা প্রস্রাব বলেন, তারা কি বলে, তারা হিসু করে। তুমি যখন ছোট ছিল অনেক শিশু কি বলে, শিশু তোমার কিন্তু বলে না যে ভাই প্রস্রাব করবো এরকম কিছু বলেন, তারা বলে হিসু করে, এমনে বলে। তো ওই হিসু থেকে কি, হিসু থেকে তোমার হলো হিস্টিডিন, হিসু থেকে হিস্টিডিন, অর্থাৎ শিশুরা যেহেতু হিসু করে তাই তাদের অ্যামিনো অ্যাসিড হলো হিস্টিডিন। বড়রা যেহেতু হিসু বলে না তার জন্য তাদের অ্যামিনো অ্যাসিড হিস্টিডিন না। তো এইভাবে মনে রাখা। আর কি আছে, আর হলো আর্জিনিন আছে। আর শিশুরা কি করে, হিসু করে, তা থেকে হিস্টিডিন। এভাবে শিশুদের এক্সট্রা 2টা তোমরা মনে রাখবা, আর থেকে আর্জিনিন, হিসু থেকে হিস্টিডিন। এইভাবে কিন্তু তুমি ইজিলি 10টা অ্যামিনো অ্যাসিডের নামই মনে রাখতে পারবা। এমপি বাই এলএলটিটি, আর কি, আর থেকে আর্জিনিন, হিসু থেকে হিস্টিডিন। এমনি কিন্তু তুমি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আমাদের ক্ষেত্রে 8টা, শিশুদের ক্ষেত্রে 10টা মনে রাখতে পারো। এছাড়া এই যে আমাদের ক্ষেত্রে অর্থাৎ অনত্যাবশ্যকীয় আমাদের ক্ষেত্রে 12টা, শিশুদের ক্ষেত্রে 10টা, নাম মনে রাখা লাগবে না, জাস্ট এটা মাথায় রাখবা। তো এইভাবে কিন্তু আমরা অত্যাবশ্যক আর অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড শেষ করলাম। তো অত্যাবশ্যক অনত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড শেষ, এবার লাস্টে আরেকটা জিনিস আছে অ্যামিনো অ্যাসিডের কাজ। তো প্রথম কাজ তোমার বলছে প্রোটিন তৈরি, এটা তো মানে তুমি যদি কিছু না জানো তো এই কাজটা তুমি ভুলবা না। এরা কি করে, প্রোটিন তৈরি করে। এখন কথা হলো, প্রোটিন, এই প্রোটিনটা একটু মডিফাই হয়ে তোমার হলো কি তৈরি হয়, আমার অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডিও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। প্রোটিনটাই মডিফাই হয়ে আমার এনজাইম তৈরি হয়, এনজাইমও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। প্রোটিনটাই মডিফাই হয়ে তোমার হরমোন তৈরি হয়, হরমোনও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তারপরে এই প্রোটিনটা মডিফাই হয়ে তোমার হলো ভিটামিন তৈরি হয়, ভিটামিন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, অর্থাৎ সব ভিটামিন না, কিছু কিছু ভিটামিন। অর্থাৎ ভিটামিন তোমার 2টা জিনিস হয়, ভিটামিন তোমার প্রোটিন হয়, লিপিড হয়। তোমার তোমরা পড়ছো যে 2 টাইপের প্রোটিন আছে, একটা হলো চর্বিতে দ্রবণীয় প্রোটিন, আর একটা হলো তোমার পানিতে দ্রবণীয় প্রোটিন। তো যেসব প্রোটিন পানিতে দ্রবণীয় তারা হলো সরি, ভিটামিন 2 টাইপের, একটা হলো পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবং যেসব ভিটামিন হলো তোমার পানিতে দ্রবণীয় তারা হলো প্রোটিন জাতীয় ভিটামিন, আর যেসব হলো ভিটামিন হলো তোমার চর্বিতে দ্রবণীয় তারা হলো তোমার লিপিড জাতীয় ভিটামিন। তো ওই পানিতে দ্রবণীয় ভিটামিন গুলো প্রোটিন। তো এই যে প্রোটিন, এইগুলো একটু মডিফাই হয়ে তোমার এই জিনিসগুলো তৈরি হয়। অর্থাৎ তোমার প্রোটিনটা কি দ্বারা তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয়। আর তোমার প্রোটিন কি তৈরি করে, এদের তৈরি করে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডই কিন্তু এদের তৈরি করে। অর্থাৎ ডাইরেক্টলি প্রোটিন তৈরি করে, বাট ইনডাইরেক্টলি কিন্তু অ্যামিনো অ্যাসিডই এদের তৈরি করে, কারণ কি প্রোটিনই তো মূলত অ্যামিনো অ্যাসিড। এই জন্য আমরা এটা লিখতে পারি যে এনজাইম, অ্যান্টিবডি এগুলো সব হলো কি, এই হলো অ্যামিনো অ্যাসিড তৈরি করে। কারণ কি এগুলো প্রোটিন তৈরি করে ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি কে তৈরি করে, অ্যামিনো অ্যাসিড তৈরি করে। এই পয়েন্টটাও কিন্তু তোমাদের অতটা সমস্যা হওয়ার কথা না। তারপরে আরেকটা প্রোটিন কি, তোমার ইউরিয়া সংশ্লেষ করে, এটা তো সমস্যা হবে না, কারণ তোমরা জানো একটা অ্যামিনো অ্যাসিড আছে যার নাম হলো অর্নিথিন, যে কি করে, হলো ইউরিয়া সংশ্লেষ করে। যেহেতু অর্নিথিন ইউরিয়া সংশ্লেষ করে, তার মানে অ্যামিনো অ্যাসিডের কাজ ইউরিয়া সংশ্লেষ করে, এটাও তোমরা জানো। তারপরে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তো এই পয়েন্টটা তোমার জানার জন্য এইখানে চলে যাওয়া লাগবে। অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এইগুলার কাহিনী আমি তোমাদেরকে এর আগে বলছিলাম যে অ্যান্টিবডি, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হলো আমাদের বডিতে যেসব রোগ জীবাণু আক্রমণ করে, তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রোগ জীবাণু, এরা হলো আমাদের আক্রমণ করে। তো এইগুলাকে তোমার হলো ইনকমন অ্যান্টিজেন বলা হয়, এগুলো আমাদের বডির জন্য ক্ষতিকারক। তো এই অ্যান্টিজেন যখন আমাদের বডিতে আক্রমণ করবে, আমাদের বডি তো ওর বিরুদ্ধে একটা প্রতিরক্ষা তৈরি করবে। তো প্রতিরক্ষাটা কিভাবে তৈরি করে, আমাদের বডি হলো তোমার অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি হলো এই অ্যান্টিজেনকে তোমার হলো কি বলে, এর বিরুদ্ধে হলো তোমার অ্যান্টিজেনের সাথে তোমার হলো যুদ্ধ করে ওরে হারাই দেয়, যার ফলে কি হয়, যার ফলে আমরা হলো রোগ দ্বারা আক্রান্ত হই না। এই অ্যান্টিবডি যদি তৈরি না হতো তাহলে আমরা সারা বছর তোমার হলো অসুস্থই থাকতাম, কারণ কন্টিনিউয়াসলি অ্যান্টিজেন আমাদের বডিতে আক্রমণ করতো, কন্টিনিউয়াসলি আমরা অসুস্থ হইতে থাকতাম। বাট এই অ্যান্টিবডি যেহেতু এই অ্যান্টিজেনকে মেরে ফেলে, এই কারণে আমরা সবসময় অসুস্থ হই না। তখন অ্যান্টিজেনটা অনেক বেশি শক্তিশালী হয়, যখন অ্যান্টিবডি পারে না তখন আমরা অসুস্থ হয়ে যাই। তো এই হলো কাহিনী। তো এই অ্যান্টিবডি একটা ভালো জিনিস, এটা হলো আমাদের কি করে, আমাদের এই যে রোগকে প্রতিরোধ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু আমার এই কি অ্যামিনো অ্যাসিড হলো তোমার এই অ্যান্টিবডিকে তৈরি করতেছে, আর অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। তা ডাইরেক্টলি অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, বাট ইনডাইরেক্টলি কি অ্যামিনো অ্যাসিডই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, কারণ কি অ্যামিনো অ্যাসিড দিয়ে মূলত অ্যান্টিবডিটা তৈরি। এই জন্য এই কথাটা বলছে যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
তা ডাইরেক্টলি এই কাজটা অ্যান্টিবডি করতেছে, বাট ইনডাইরেক্টলি অ্যামিনো অ্যাসিড এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এটাও তোমরা মোটামুটি বুঝে যাবা, এটা নিয়েও তোমাদের অত সমস্যা হবে না। ক্ষমতা বাড়ায় তো গেল, এই পয়েন্টটাও গেল। দেন তারপরে আরেকটা পয়েন্ট কি আছে, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে। তো এই জিনিসটা কিন্তু তোমরা যদি ওই যে তোমাদেরকে বললাম না, ওই যে তোমরা যদি ওই যে 3টা পয়েন্ট যদি তোমরা মুখস্থ করো, তাহলে তোমরা এই যে এদিকে সুবিধা পাবা। মানে 3টা পয়েন্ট কি কি, উচ্চ গলনাঙ্ক বৈশিষ্ট্য, তোমার হলো মৃদু অ্যাসিড বা ক্ষারে হলো তোমার অ্যামিনো অ্যাসিড লবণ তৈরি করে, আর হলো একই সাথে হলো অ্যাসিড আর ক্ষার মূলক আছে, তাই এদের দুইটা আয়ন বলা হয়। এই 3টা পয়েন্ট যদি মুখস্থ করো, তাহলে এই পয়েন্টটা তোমার ইজিলি হয়ে যাবে, এটা তোমার আলাদাভাবে মুখস্থ করতে হবে না। কারণ কি, কারণ এই যে বাফার দ্রবণ, বাফার দ্রবণের সম্পর্ক কিসের সাথে, পিএইচ এর সাথে। অর্থাৎ সে কি করে, তার সাথে তুমি মৃদু অ্যাসিড বা ক্ষার যোগ করলে এই দ্রবণের পিএইচ চেঞ্জ হয় না। তো অ্যামিনো অ্যাসিডও এরকম একটা বাফার দ্রবণের মতো, যেটার সাথে মৃদু অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি হয়, এটা লবণ তৈরি করে, অর্থাৎ এরও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। তার কারণ কি, অ্যামিনো অ্যাসিডের যেহেতু পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, তার মানে যেহেতু এর বাফার বৈশিষ্ট্য আছে, তার মানে এটা দেহে পিএইচ নিয়ন্ত্রণ করে। কারণ কি, বাফার বৈশিষ্ট্য, বাফার দ্রবণই আমাদের দেহের, আমরা দেহের যে পিএইচটা নিয়ন্ত্রণ করে, পিএইচটা নিয়ন্ত্রণ করে কি, আমাদের দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে মূলত রক্ত। রক্ত ওয়ান কাইন্ড অফ বাফার দ্রবণ। তো এই রক্ত মূলত আমাদের দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে। মানে আমাদের বডির মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, যেটা অনেকটা বাফারের মতো কাজ করে। তার মানে কি, এটাও হলো দেহের পিএইচ নিয়ন্ত্রণে কিছু না কিছু ভূমিকা পালন করে। মেইনলি রক্ত পিএইচ নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে, বাট এই অ্যামিনো অ্যাসিডও আমাদের দেহের পিএইচ নিয়ন্ত্রণে কিছু না কিছু ভূমিকা পালন করে। তো এইভাবে তোমরা জিনিসটা একটু মাথায় রাখতে পারো, যে দেহের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যামিনো অ্যাসিড। কেন সাহায্য করে, কারণ কি, তার মধ্যে একটা বাফার বৈশিষ্ট্য আছে। তার বাফার বৈশিষ্ট্য কি, সে মৃদু অ্যাসিড বা লবণকে, মৃদু অ্যাসিড বা ক্ষারকে লবণে পরিণত করে। ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই পয়েন্টটা তোমরা ইজিলি মাথায় রাখতে পারবা, যদি তুমি ওই 3টা মুখস্থ করো। এই পিএইচ নিয়ন্ত্রণ করে, কারণ বাফারের সাথে সম্পর্ক আছে। তবে লাস্টে আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে। তো মেলানিন রঞ্জক সৃষ্টিতে সাহায্য করে, তো এই পয়েন্টটা আমি তোমাদেরকে একটু পড়াবো। রঞ্জক, রঞ্জক কি তোমরা সবাই জানো, রঞ্জক, রঞ্জককে ইংলিশে পিগমেন্ট বলে। এগুলো এমন একটা পদার্থ, যেটা তুমি যদি কোনো জায়গায় অ্যাড করো, তাহলে ওই জায়গায় হলো কালার সৃষ্টি করে দেয়। অর্থাৎ তুমি যদি এই রঞ্জক পদার্থগুলোকে কোনো জায়গায় অ্যাড করো, তাহলে কি, এরা হলো ওই জায়গাকে একটা নির্দিষ্ট রং দেয়। তো এদেরকে রঞ্জক পদার্থ বলে। তো এই রঞ্জকের তোমার কিছু জিনিস আছে, তোমাদের একটু জানা লাগবে। 3টা জিনিস এই মেলানিন রঞ্জকের সাথে মিলাই আমরা 3টা জিনিস পড়বো। 3টা জিনিস পড়বো, তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, তারপরে তোমার প্রোটিন, সরি প্রোটিন, লিপিড, এই 3টা দিয়ে পড়বো। কেন এই 3টাতে পড়বো, এই যে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড একটা রঞ্জক সৃষ্টি করে। কোন রঞ্জক, মেলানিন রঞ্জক সৃষ্টি। অ্যামিনো অ্যাসিড কোন রঞ্জক সৃষ্টি করে, মেলানিন রঞ্জক সৃষ্টি করে। প্রোটিন একটা রঞ্জক সৃষ্টি করে, এটা হলো তোমার রডোপসিন, রডোপসিন রঞ্জকটা সৃষ্টি করে প্রোটিন। আর হলো তোমার লিপিড একটা রঞ্জক সৃষ্টি করে। লিপিডের রঞ্জক কি, লিপিডের রঞ্জক হলো তোমার এইগুলা বাদে আমরা যে এই রঞ্জক গুলা চিনি, ওই যে ক্লোরোফিল, আমরা যে তোমার ফার্স্ট পেপারের, সরি প্রথম অধ্যায়ে যে রঞ্জক গুলো, ক্লোরোফিল, ক্যারোটিন, তারপরে তোমার জ্যান্থোফিল, এই রঞ্জক গুলা তোমার সৃষ্টি হয় লিপিড দ্বারা। জ্যান্থোফিল, তারপরে এই যে বিভিন্ন রঞ্জক আছে, এইগুলা সৃষ্টি হয় হলো লিপিড দ্বারা। তো এইভাবে কিন্তু এই 3টা পয়েন্ট তোমরা একসাথে পড়তে পারো, কারণ প্রোটিনে গেলে এই পয়েন্টটা পাবা, লিপিডে গেলে এই পয়েন্টটা পাবা। তো তুমি যদি এখনই 3টা একসাথে পড়ে রাখো, তাহলে কি এই একটা দিয়ে কিন্তু 3টা হয়ে যাচ্ছে। অ্যামিনো অ্যাসিড কোন রঞ্জক সৃষ্টি করে, মেলানিন রঞ্জক সৃষ্টি করে। প্রোটিন কোন রঞ্জক সৃষ্টি করে, রডোপসিন রঞ্জক সৃষ্টি করে। লিপিড কোন রঞ্জক সৃষ্টি করে, এই 2টা বাদে বাকি যত রঞ্জক আছে, যেগুলো আমরা প্রথম অধ্যায়তে পড়ছিলাম, ক্লোরোফিল, ক্যারোটিন, জ্যান্থোফিল, এইগুলা, তো এইগুলা তোমার কে সৃষ্টি করে, এইগুলো হলো তোমার লিপিড সৃষ্টি করে। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসগুলা হলো মাথায় রাখতে পারো। তো এই একটা দিয়ে 3টা হয়ে যাবে, বাট তুমি যদি আলাদা আলাদা পড়ো, তাহলে তোমার গুলাই যাবে। তো এই জিনিসটাই তোমার একসাথে পড়াইছে, এটা তুমি মুখস্থ করবে, এর সাথে এইগুলা পড়লে তোমার একসাথে 3টা পড়া হয়ে যাবে। তো মোটামুটি আমাদের অ্যামিনো অ্যাসিডের কাজ শেষ। তো অ্যামিনো অ্যাসিডের কাজ শেষ মানে অ্যামিনো অ্যাসিড টপিক শেষ। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি অ্যামিনো অ্যাসিড টপিকটা A to Z কভার করে দিলাম। ওই অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যটা একটু মুখস্থ করা লাগবে, একটু টেকনিক্যালি পড়া লাগবে। আর প্রকারভেদ গুলো, এই প্রথম রুল হলো তোমার কিছু মিমিক ইউজ করা লাগবে, আর মিমিক গুলাও একটু মানে গল্পকারী ইউজ করা লাগবে, যাতে এই মিমিক গুলাও যাতে আমরা মনে থাকে। মনে হয় যে নিউজিল্যান্ড, আমরা অভাগা ভুলে যাবো, বাট নিউজিল্যান্ডের কথা আমাদের মাথায় আসবে। নিউজিল্যান্ডের কথা আসলে আমাদের ট্রফির কথাও মাথায় আসবে। নিউজিল্যান্ডের কথা আসলে আমাদের অভাগাও মাথায় আসবে। তো এই নিউজিল্যান্ডে কিন্তু আমরা এই ট্রফি অভাগা আনতে পারবো, দেন ওইখান থেকে আমরা ওই অ্যামিনো অ্যাসিড গুলো পেয়ে যাবো। এইভাবে জিনিসগুলো, যেমন ওই যে হলো তোমার হলো শিশুদের এক্সট্রা অ্যামিনো অ্যাসিড, আর কি আছে, আর আর্জিনিন না, হিস্টিডিন আছে। আমাদের গ্রামে এমপি ভাই আছে, যার হলো তোমার ছিল ডিগ্রি, LLB করাইতে যায়, সে LLT করে ফেলছে। এরকম বিভিন্ন টেকনিক্যালি আমরা ছন্দগুলো মনে রাখবো।
ছন্দগুলো মনে রাখলে আমরা ইজিলি তোমার অপশন দেখে ওইগুলা বের করে ফেলতে পারবো। শুধু কিছু কিছু জিনিস একটু সমস্যা হয়, যেমন যে এমপি বা এলএলটি তে টাইরোসিনের সমস্যা হয়, টাইরোসিন এর মধ্যে নাই বাট এর মধ্যে টি আছে। এই জিনিসগুলো যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের ওই অ্যামিনো অ্যাসিডের নামও মনে রাখা লাগবে না, আমরা এমসিকিউ মানে এমসিকিউ অপশন দেখে জিনিসগুলো অ্যান্সার করতে পারবো। আর হলো বৈশিষ্ট্যটা প্রপারলি পড়লে কাজগুলো ইজিলি পেরে যাবো, জিনিসটা যদি আমরা প্রপারলি বুঝি তাহলে কাজ করতেও সমস্যা হবে না। আর এই যে অ্যামিনো অ্যাসিডের যা শিখলাম না, আমরা নেক্সট ক্লাসে প্রোটিন গুলো দেখবো, প্রোটিনে অনেক হেল্প পাচ্ছি, প্রোটিনে অনেক হেল্প পাচ্ছ। আরেকটা কথা হলো যে এখানে তোমাদের আমি ইগুলো যেভাবে পড়ালাম হলো প্রকারভেদ গুলা, যে দুইটা পড়ায় আর একটা পড়াইলাম না, একটা পড়ায় আর একটা পড়াইলাম না, শুধু এইটার ক্ষেত্রে না, এরপরে প্রোটিন আসবে লিপিড আসবে, প্রত্যেকটার ক্ষেত্রে সেম কাজ করবো। এই অধ্যায়তে এই কাজই করতে হবে, কারণ এই অধ্যায়তে মুখস্থ করা অনেক জিনিস আছে। তো তুমি যদি সব পড়তে যাও তাহলে সব গুলাই যাবে, তো যত কম পড়া যায় এই হলো কাহিনী। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।